আসসালামু আলাইকুম। ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জামাল উদ্দিন রাজু। আপনারা সবাই কেমন আছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন আপনারা নিশ্চয়ই। তো ভাইয়া পুরো পরীক্ষা কেমন হয়েছে? অনেকেই ভালো হয়েছে নিশ্চয়ই। তো আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলবো কিছু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি মানে আমাদের সময় থেকে বলি যদি আচ্ছা ভালো হয় নাই, চান্স হবে না, ডোন্ট টেক এনি প্যারা। লাইফ আসলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগুলোতে চান্স পাওয়াটা আসলে লাইফের সার্থকতা না। সার্থকতা আসলে লুকিয়ে থাকে আমার অন্তর্নিহিত কিছু কর্মের মধ্যে। তারপরেও আমাদের এই বাস্তবতা আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ভালো করতে না পারলে সমাজ রাষ্ট্র আমাদেরকে আসলে ওইভাবে মূল্যায়ন করে না। এটা হচ্ছে চরম বাস্তবতা। ওকে, প্রিয় স্যার বলছেন, ধন্যবাদ, জাজাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে যারা ক্লাসে উপস্থিত হয়েছেন আপনাদের জন্য একটা আনন্দের সংবাদ হচ্ছে এই বছর সেকেন্ড টাইম নাই। সো এটা যারা সেকেন্ড টাইমার তাদের জন্য আসলে দুঃখের সংবাদ, কারণ সেই ভাইয়া আপুরা আসলে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা বছর অপেক্ষা করছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে গুচ্ছের মাধ্যমে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গিয়ে, আচ্ছা কমেন্টে দুষ্টুমি করছেন আপনারা, সমস্যা অনেক করেন, আমি কথাবার্তা বলি, আমাকে শোনেন তাইলে হবে। ওকে, যেটা বলছিলাম, তো এই সেকেন্ড টাইমার ভাইয়া আপুদের যে আসলে খুব দুঃখটা হয়েছে, অনেকেই হচ্ছে ঢাকার বাহিরে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকে ভর্তি হয়ে আছে, কিন্তু ক্লাসগুলো নিয়মিত কন্টিনিউ করছে না একটা কারণে, যে জগন্নাথে ভর্তি হবে গুচ্ছের মাধ্যমে। এটা অনেকের তাদের একটা অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, কারণ ঢাকায় থেকে পড়াশোনা করার যে একটা স্পৃহা, একটা আকাঙ্ক্ষা অনেকের মধ্যে থাকে আসলে। তো যে কারণে অনেকেই অন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দেয় নাই আসলে। এটা আমি জেনেছি, আমার খুব কাছের কিছু ছোট ভাইয়া আপুরা ছিলেন আসলে। তো যাই হোক, তাদের জন্য আসলে বেদনার, দুঃখের, এবং আপনাদের জন্য হচ্ছে আনন্দের এই কারণে যে আপনাদের কম্পিটিটর যারা হচ্ছে অনেক দিন ধরে পরিশ্রম করছে, নিজের মেধাকে শানিত করছিল, দক্ষতার তাদের অর্জিত হয়েছিল, সেই মানুষগুলো আপনাদের সাথে আর কম্পিট করছে না। তার মানে অটোমেটিক আপনাদের একটা বিশাল অংশ আপনাদের প্রতিযোগী ঝরে পড়ছে। তাদের প্রতি আমাদের অবশ্যই সিমফিতে কাজ করবে, এমফিতে কাজ করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যুদ্ধের ময়দানে প্রতিযোগী যদি শটকে পড়ে তাহলে বাকিদের আসলে এটাতে একটা আনন্দ কাজ করে। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, আমাদের জন্য একটা আনন্দের সংবাদ হচ্ছে আমাদের অলরেডি অনেক রিয়েল কম্পিটিটরগুলো ওনারা নাই। দ্বিতীয় একটা আমি বলবো এটা হচ্ছে সতর্কতা, সেটা হচ্ছে এই বছর যারা ফার্স্ট টাইমার সবাই কিন্তু একেবারে গবেট এরকম না, কিন্তু তাদের মধ্যে অনেক স্পৃহা আছে। এই মানুষগুলো অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লেস করবে, সেই মানুষগুলোও পরীক্ষা দিবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করা মানুষগুলো পরীক্ষা দেয়, আমিও দিয়েছি আমাদের সময়। আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে সকালে পরীক্ষা হইতো, বিকালে জগন্নাথের পরীক্ষা ছিল। আমি আমার জীবনে ভর্তি পরীক্ষায় 3টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, আর একটা জাহাঙ্গীরনগর, একটা জগন্নাথ। তো আল্লাহর হয়তো মেহেরবানিতে 3টাতেই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থান ছিল। যাই হোক, তো যেটা বলছিলাম যে আপনাদের অনেক কম্পিটিটর আছে যারা ঢাবিতে ভালো করবে তারপরেও পরীক্ষা দিবে, তো সেই ভাইদের সাথে কম্পিট করা লাগবে। দ্বিতীয় আরেকটা অ্যালার্মিং বিষয় হচ্ছে, ধরেন ঢাবিতে যারা ভালো করবে ওরা তো ভর্তি হবে না, কিন্তু আপনি যে সেই ভর্তি না হওয়া পাবলিকের পরের অবস্থানে থাকবেন, এইটা কি নিশ্চিত? সেই নিশ্চিত হওয়ার জন্য প্রথমত বিষয় হচ্ছে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বাংলাতে কি করা উচিত এবং কি করা উচিত না, ডোজ অ্যান্ড ডোন্ট। তো এই যে কোনটা করবো কোনটা করবো না, এটা নিয়ে টুকটাক কথাবার্তা বলবো। এবং আসলে ক্লাসটা খুব লেন্দি করবো না, একটা কারণে এই মুহূর্তে আসলে আপনাদের গাইডলাইন দেওয়ার চেয়ে পড়ার টেবিলে বেশ বসে থাকা খুব খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করবো খুব দ্রুত শেষ করার জন্য। কিন্তু
গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষ কথা না বললে আমি ছাড়বো না, এটা হচ্ছে আমার প্ল্যানিং। আল্লাহ আমাদেরকে সেই সুযোগটুকু দিক, ক্লাসটা শেষ পর্যন্ত যেন আমরা মোটামুটি আপনাদের চিনি কম দিয়েছে। আচ্ছা, খুবই সরি, আমাকে ফোকাস থেকে যদি চা খাওয়াইতে অফার করে তাহলে তো খাইতে হয় না। আপনাদের ইনশাল্লাহ খাওয়ানো হবে, আপনারা আসেন, চান্স প্রাপ্ত পারেন ইনশাল্লাহ। ওকে, চান্স না পেলেও সমস্যা নেই। আমরা যে বিষয়টা বলি, প্রায়ই আমি বলি, পার্সোনালি ফিল করি, আসলে এটা আমার হৃদয় থেকে ফিল করি, যে যদি আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স না পালান, আল্লাহ না করুক, অনেকে এখন ট্রমার মধ্যে আছেন, অনেকেই। ইভেন আমার শালি পরীক্ষা দিয়েছে সি ইউনিটে এই বছর, তার খুব ভালো হয়েছে পরীক্ষা, শুধু ইংলিশে খারাপ হয়েছে। কারণ এইটা নিয়ে সে পাশ করবে কিনা সন্দিহান। ইংলিশটা, বাকিগুলো মানে ইংলিশটা যদি পাশ করতো তাহলে মোটামুটি একবার প্রথম সাইডে থাকতো, এই অবস্থা হয়েছে। এবং সে আমার সামনে ঝড়ে মানে ভেঙে পড়ছে একবারে। তো আপনাদের মধ্যেও হয়তো ফ্যামিলিতে অনেকের খুব প্রত্যাশা ছিল, হয়তো ঢাবিতে কাঙ্ক্ষিত পরীক্ষা দিতে পারেন নাই, সে কারণে অনেকে হয়তো আপনারা ভেঙে পড়ছেন। সো আমি আপনাদের প্রতি করজোড় নিবেদন করব যে আসলে এই সময়টা ভেঙে পড়ার সময় না। 18 বছর বয়সে আমরা কবিতা বলেছি না, এই বয়স ভাঙতে জানে, সহজে ভেঙে পড়ে, এটা লাইন ছিল না একটা? এই বয়স 18 বছর বয়স জানে না কাদা, মানে কি এই বয়সে কান্না করতে জানে না, মানে কি সহজে ভেঙে পড়ো না। আমি হোঁচট খেয়েছি, আমার হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো পরীক্ষাটা ভালো হয় নাই, এই 1.5 ঘন্টার পারফরমেন্সটা আমার হয়তো ভালো হয় না, কিন্তু জগন্নাথে, জাহাঙ্গীরনগরে বা অন্য বিশ্ববিদ্যালয়ে আমি ভালো করে দেখাই দিব। এই স্পৃহা নিয়ে আমাদের শোককে শক্তিতে পরিণত করে টেবিলের ঠিক মতো পরিশ্রম করা লাগবে। এখন কিন্তু একটা বিষয় হলো, মাথায় রাখেন, এখন কিন্তু মোটামুটি এফোর্ট দিলে হয়ে যাবে। কারণ অলরেডি যারা ঢাবিতে ভালো পরীক্ষা হয়েছে ওরা কিন্তু অন্যগুলোতে খুব ভালো একটা পরীক্ষা দিবে না, কারণ একটু হেসে খেলে যাবে। আমার ক্ষেত্রে তাই হয়েছে, ঢাবি পরীক্ষা ভালো হওয়ার পরে বিকালে জগন্নাথের পরীক্ষা ছিল, আমি খুব ভালো করে পরীক্ষা দিই নাই। আমার কাছে মনে হয়েছে শুধু শুধু একটা সিট নষ্ট করার কি দরকার, তারপর মোটামুটি সামনের দিকে ছিলাম, কারণ পরীক্ষা দিতে গেছি যেহেতু, পরীক্ষা দিয়ে আসি, এটা হচ্ছে বিষয়। তো এখন যেটা হয়েছে আমাদের করা উচিত, আমরা পড়ার টেবিলে খুব বেশি সময় দিব, এবং আমাদের স্ট্র্যাটেজিটা হবে যে আমরা এই পরীক্ষার যে কয়েকটা দিন হাতে আছে, এই সময়টা যেন আমাদের হার্ট অ্যান্ড সোল, আমাদের এমন কোনো মুহূর্ত থাকবে না যেটা আমাকে বলে না বলে চলে যাবে। 5 মিনিট সময় নষ্ট হবে, সেটারও আমার হিসাব থাকবে যে আমার আজকে 5 মিনিট সময় বেশি ঘুম হয়েছে, 5 মিনিট সময় হয়তো খাওয়াতে বেশি লাগছে, 5 মিনিট সময় হয়তো আমার আব্বা আম্মার সাথে কথা বলতে বেশি সময় লাগছে, এইটা আমি 5 মিনিট পোষাই দিব ঘুমার আগে। সো এই জায়গাটা আমার খুব সিরিয়াসলি আমি একটু সময় দিব, এবং আমি এই সময়টাতে ভালো করে যদি একটু কৌশলী হইতে পারি, তাহলে মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে একটা স্বপ্ন, এটা আমাদের পূরণ হবে ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে সবার একটা আকাঙ্ক্ষা থাকে, কারণ ঢাকার মধ্যেই একটা বিশ্ববিদ্যালয়, যদিও এটার মেয়েদের একটা হল ছাড়া কোনো হল নাই, কিন্তু তারপরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা স্পৃহা মানুষের কাজ করে, যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। ইভেন জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার পরে কিছু, এটা অবশ্যই আমি কি বলে এটাকে হচ্ছে খুব ভালো সিদ্ধান্ত বলবো না, এটাকে আমি বলবো না যে জাহাঙ্গীরনগরে ভালো হওয়ার পরেও জগন্নাথে ভর্তি হচ্ছে, এটা ভালো, আমি খুব কি বলে এটাকে পলাইট সিদ্ধান্ত বলবো না, আমি এটা পলাইট না, কি বলে এটাকে মেরিটের সিদ্ধান্ত বলবো না, মেরিট সম্পন্ন সিদ্ধান্ত বলবো না, কারণ জাহাঙ্গীরনগরের অবস্থান এখনো অনেক উপরে আছে জগন্নাথের তুলনায়। যদিও জগন্নাথ 20 বছরে যা অ্যাচিভমেন্ট জগন্নাথের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর, বা জাহাঙ্গীরনগরে যে আরো আপনার 50-52 বছর এইটা করতে পারে না হিসাবে, তুলনামূলকভাবে হিসাব করলে। সো জগন্নাথ অনেক দিক দিয়ে এগিয়ে আছে। জগন্নাথের একটা নতুন ক্যাম্পাস হচ্ছে কেরানীগঞ্জে, ওরা খুব ভালো করবে সেখানে। তো জগন্নাথটা আমরা একটু ভালো করে করি, জগন্নাথের বিষয়ে একটু সিরিয়াসলি পড়াশোনা করি, ইনশাল্লাহ আমাদের একটা সিট থাকবে। তবে এই আত্মবিশ্বাসের জন্য টেবিল ওয়ার্কটা করা লাগবে। সো আর কথা না বাড়াই, আমরা কি পড়বো এর আগে আমাকে বলেন তো, আমাদের লিখিত যে আসলে একটা ঝামেলাটা হয়েছে, যেখানে লিখিতের বিষয়টা নিয়ে কোন জায়গায় ঝামেলা হয়েছে বলুন তো একটু, লিখিত বিষয় নিয়ে ঝামেলাটা কোন জায়গায় হয়েছে দেখি, আপনারা আমাকে বলেন তো। মানে জগন্নাথে যেটা হবে আমরা বুঝতেছি অলরেডি, যে জগন্নাথে হচ্ছে, আচ্ছা এটা বোর্ডটা একটু চেঞ্জ করে নেই, না ওটা এটাই রাখি, কালারটা একটু চেঞ্জ করি, কোথায় যেন ছিল, বাদেন আমরা এই কালারে আসি। বাংলা ইংলিশ জিকে, হ্যাঁ বাংলা
ইংলিশ এবং জিকে, তিনটা সাবজেক্টেই তো আমাদের যেহেতু আর্টসের পরীক্ষার্থী আমরা, কালারটা মনে হয় একটু লাল দিলে ভালো হয় নাকি? না, লালটা ভালো আসে না। ওকে, এটা দিই, ভালো আসে কথা। হ্যাঁ, হোয়াইট। ওকে, হ্যাঁ ঠিক আছে। এইটাই বলছি, অনেক টপিক একসঙ্গে লিখবেন কখন সেটা বলছি। বাংলা, ইংলিশ, জিকে তিনটা সাবজেক্টের উপর পরীক্ষা হবে আমরা জানি। সো এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউ এবং লিখিত যেই দুইটা পার্ট আমরা তো জানি। তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা করছে আসলে বিগত বছরগুলোতে যেটা করতো, আমরা যদি দেখি 2018-19 এবং 2019-20 এই দুইটা বছর শুধু লিখিত ছিল না, শুধু লিখিত ছিল, নম্বর ছিল 72। এই 72 নম্বর লিখিত এবং হচ্ছে আমাদের হচ্ছে এসএসসি এইচএসসি বাকি নম্বরটা মিলে 100 নম্বর পরীক্ষা হইতো। তো এই বছর দেখছি আমরা আমাদের এখানে বাংলা এমসিকিউতে, ইংলিশে এমসিকিউতে এখানে 16 করে 3 16 48, সরি এখানে 8 করে 3 8 24, তাই না? সো 24 এবং 48 মিলে কত হয়? সেম, একই কথা। কত নম্বর? 72 নম্বর। সো এই 2 বছর শুধু লিখিত হয়েছে, এমসিকিউ ছিল না। আর আজকের মানে এই বছরের পরীক্ষাতে এমসিকিউ লিখিত দুইটাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিখিততে নম্বর বেশি, তাই না? তো এইখানে আমরা আমি কি ভুল করছি? না, ঠিকই তো আছে, আমি তো ভুল করছি না, তাই না? ঠিক আছে। এখানে যেটা হয়েছে আমাদের এই যে বাংলাতে, ইংলিশে এবং হচ্ছে জিকেতে 24 করে 3 24 72 ছিল এই 2 বছর। এই 24 করে কোশ্চেনগুলোর জন্য প্রত্যেকটায় বাংলায়, ইংলিশে এবং জিকেতে আপনারা যদি বিগত বছরের প্রশ্ন দেখেন, দেখবেন এখানে 6টা প্রশ্ন, এখানে 6টা প্রশ্ন, এখানে 6টা প্রশ্ন, ইন্টু নাম্বার হচ্ছে 4। কত নম্বর? 4 নম্বর করে, নাম্বার 4, নাম্বার 4। সো এই প্রত্যেকটা টপিকে কোশ্চেন ছিল 6টা করে, বাংলাতেও 6টা, ইংলিশে 6টা এবং জিকেতেও 6টা। এই 6টা করে কোশ্চেন, নম্বর ছিল 4 করে। তো এই 24 নম্বর 3 24 72 এই নম্বরটা ছিল। ওকে, এখন এসএসসি এইচএসসি নম্বর যেটা আছে এটাতে আসলে কিছু করার নাই, এটা যা আছে তাই। এখানে চাইলেও আমি কিছু করতে পারবো না। কাটমার্কস কত, কেমনে কত পাস, কিচ্ছু চিন্তা করা দরকার নেই। আমি কাটমার্কস চিন্তা করবো না, কারণ কাটমার্কস আসলে পরীক্ষার পরে বলা যাবে। পরীক্ষার পরে তাও এই বছর কাটমার্কস বলাটা খুব সহজ হবে না জগন্নাথের জন্য, যেহেতু লিখিত বেশি। সো লিখিত বেশিতে কারা কত ভালো লিখছে এটা তাদের খাতা মূল্যায়ন না করে তো বলাটা খুব কঠিন। এমসিকিউতে বাইনারি অ্যান্সার পাওয়া যায়, হয়তো এটা উত্তর না হয় এটা। সেক্ষেত্রে আমরা মোটামুটি যেমন ঢাবিতে 60 নম্বরের মধ্যে মোটামুটি 50+ যারা পাচ্ছেন তাদেরকে মোটামুটি আমরা ধরে নেই যে 50+ এমসিকিউতে থাকলে লিখিত ভালো হইলে 100-র মধ্যে মেরিট থাকবে, এটা আমার ধারণা। তো এখন এইখানে কিন্তু খুব সহজে বলা সহজ না যে নেগেটিভ হচ্ছে আমাদের কত পাইলে কাটমার্কস কত হবে, এটা পরীক্ষার পরেও তাৎক্ষণিক বলাটা খুব সহজ হবে না। নেগেটিভ মার্ক আছে কিনা এটা বলে নাই বছর, নেগেটিভ মার্ক আছে কিনা এটা বলে নাই। তো আশা করছি থাকবে, কারণ নেগেটিভ মার্কস ছাড়া এই পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয় নাই, এবং থাকবে অথবা থাকবে না এটা অবশ্যই ওএমআরে লেখা থাকবে। সো ওএমআরে যে আমরা 24 নম্বরের পরীক্ষা দিব, ওএমআরটা শিটটা পাওয়ার পরেই আমরা দেখে নিব, সেখানে বলা থাকবে। ওএমআরে লেখা না থাকলেও অবশ্যই এমসিকিউর যে কোয়েশ্চেন সেখানে লেখা থাকবে। সো আমি কোয়েশ্চেনটা এবং ওএমআরটা ঠিক মতো দেখলে আমি বুঝবো নেগেটিভ মার্ক আছে কিনা। নেগেটিভ মার্ক না থাকলে অবশ্যই তো সব জায়গায় আসবো, নেগেটিভ মার্ক থাকলে অবশ্যই চিন্তা করে দেখাবো। এটা হচ্ছে আসলে বিষয়। ঠিক আছে, আপনাদের প্রশ্নের উত্তর দিব। আমি আমার কথাটা শুনে নাকি প্রথমে, তারপরে অনেক প্রশ্ন নিব। সো এইটা হচ্ছে মোটা দাগে আমাদের এই বছরের মান বন্টন। তো এই 72 নম্বরের মধ্যে আমার টার্গেট থাকবে
আমি ইনশাল্লাহ এখানে 60+ নাম্বার উঠাবো। 60, আমি কিন্তু আপনাকে 65 উঠাতে বলতেছি না, 60+ নাম্বার উঠাবো, এটা হচ্ছে আমার টার্গেট। সেখানে কি হবে, এই যে ইংলিশ, এখানে বাংলা 8 নম্বর যদি বলা, বা বাংলায় 8, ইংলিশে 8, এটা যদি ইংলিশের মতো মনে হয়ে যাচ্ছে, আচ্ছা ইংলিশে 8 লিখছে কিন্তু বাংলা 4 মনে হইতে পারে। তো এই 8 24-এর মধ্যে এখানে 20+ নম্বর উঠানো খুব কঠিন না। বিগত বছরে জগন্নাথের প্রশ্নগুলো দেখেন, যদি জগন্নাথের যে বিগত বছরের প্রশ্নগুলো খুব দুই একটা প্রশ্ন ছাড়া খুব বেশি কঠিন হয় না। এবং জগন্নাথের ক্ষেত্রে যেটা বিগত বছরে আমরা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে হুবহু একবার একটা সেটের কোয়েশ্চেন, ইংলিশের পুরো একটা সেট উঠে দিয়েছে হুবহু, নট এ সিঙ্গেল কোয়েশ্চেন, তারা চেঞ্জ করা নাই, নট এ সিঙ্গেল কোয়েশ্চেন, একটা ইংরেজি প্রশ্ন তারা চেঞ্জ করে না, একটা পুরো সেট উঠাই দিয়েছে জগন্নাথে। এটার একটা কারণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তো ঢাবির প্রতি একটা প্রীতি আছে, অনেক বেশিরভাগ শিক্ষকরা ঢাবির শিক্ষার্থী সাবেক, তো ঢাবির প্রীতি আছে। কিন্তু তারপরেও আমি এইটাকে সমর্থনযোগ্য না আসলে, যে একটা পুরো সেট উঠাই দিব একটা বিশ্ববিদ্যালয়, এটা মেরিটলেস কোয়েশ্চেন ছিল যদিও, কিন্তু হয়েছে একবার। তো সেই কারণে আমরা বলবো আপনার প্রথম কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের প্রশ্ন, যেগুলো আপনার ঢাবির পরীক্ষার আগেও পড়েছেন আপনারা। আমার ফার্স্ট কাজ কি, প্রায়োরিটিগুলো আমি বলি। হ্যাঁ, আমাদের হচ্ছে যদি বলি হচ্ছে ফাইনাল টাস্ক, আমরা কি করব আসলে, এই পেজটা আমরা রেখে দিব, একটু পরে এসে বলবো এখানে কি করবেন। প্রথমতে আমরা কিছু কোশ্চেন সলভ করবো, কোশ্চেন সলভ করে দেন একটা পরে আমরা বলে দিব কি করবেন। তার প্রথম কাজ হবে ঢাবির বিগত বছরের প্রশ্ন সলভ করা, ঢাবি প্লাস জবি যেগুলো আমার সামনে আছে, বিগত বছরের প্রশ্ন সলভ। তাহলে বিগত প্রশ্ন কত বছর, বিগত 10 বছর। খুব সময় লাগবে না, কারণ হচ্ছে আমার অলরেডি এগুলো সলভ করা আছে। সো হয়তো জগন্নাথের অনেকে করেন নাই, জগন্নাথগুলো আপনি গুগল করলে পেয়ে যাবেন, গুগল করে না পাইলে আমাদের হচ্ছে ভাইয়ার আপনাদের প্রোভাইড করবে, আমাদের কাছে প্রশ্নগুলো আছে। সো কালার চেঞ্জ করলে ভালো হয়, কালারটা মনে সমস্যা হচ্ছে, আচ্ছা খুবই সরি, এটা কালোটা কেমন আসে, কালোটা ভালো আসতেছে, ওকে। তাহলে ঢাবির বিগত 10 বছরের কোয়েশ্চেন, তাহলে আমি এটা কাজ করি, এটা মুছে ফেলি, আমার কাছে মনে হচ্ছে কালারটা খুবই বাজে আসতেছে, খুবই সরি। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভাইয়া কি, ঢাবি প্লাস জবির বিগত 10 বছরের কোয়েশ্চেন, বিগত 10 বছরের প্রশ্নগুলো দেখবো। হ্যাঁ, এবং সেখানে আমি বারবার বলছি এই ঢাবির প্রশ্ন থেকে হুবহু কমন পাইতে পারেন যদি লাক ফেভার করে। আর জগন্নাথের প্রশ্নগুলো না থাকলে আমরা দিয়ে দিতে বলবো, জগন্নাথের যে বিগত বছরের প্রশ্নগুলো আছে, লিখিত প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন সবগুলো দিয়ে দিতে বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে টাস্কটা হবে আমাদের, দ্বিতীয় টাস্ক হচ্ছে আপনি যদি বিগত বছরের জগন্নাথের যে 2 বছরের প্রশ্ন আছে সেগুলো একটু অ্যানালাইসিস করেন, দেখবেন এখানে লিখিত প্রশ্নে আমাদের যে অনুধাবনের প্রশ্নগুলো আছে না, অনুধাবনে উচ্চতর দক্ষতা প্রশ্ন আসলে খুব একটা আসে নাই, অনুধাবনের প্রশ্ন আসছে। সো এখানে অনুধাবনের প্রশ্ন যেগুলো ছিল, অনুধাবন কিসের ভাইয়া, প্রথম পত্র, এই প্রথম পত্রে যত অনুধাবন আছে, গদ্য প্লাস পদ্য প্লাস সহপাঠ থেকে আসলে অনুধাবন খুব একটা আসে না, তারপর আমি এক পলক চোখ বুলে রাখবো। তাহলে এই 3টা পার্টের অনুধাবনের যে প্রশ্নগুলো আছে, অনুধাবনের প্রশ্নগুলো একটু দেখে নিব। সাথে আরো একটা যে কাজ আমি আপনাদেরকে সাপোর্ট দিতে চাইবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে কি ভালো আসে না, ওকে এটা ভালো আসছে। হ্যাঁ, আরেকটা কাজ হচ্ছে ব্যাকরণিক সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত, ব্যাকরণিক সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত, এই টপিকটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার টপিক। এই টপিক থেকে জগন্নাথে বিগত বছরে প্রশ্ন হয়েছে, একবার দেখবেন
সন্ধি ও সমাসের সুবিধা অসুবিধা এগুলো বুঝিয়ে লিখো, এই ধরনের প্রশ্ন ছিল। সো এইটার জন্য আমি একটা পিডিএফ দিয়ে দিব আজকে ক্লাস শেষে। ওই পিডিএফটায় এখানে কিছু ব্যাকরণের যে পরিভাষা সংজ্ঞাগুলো আছে, ধরুন হচ্ছে প্রশ্ন যদি হয় এই বছর যেমনটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, বুঝিয়ে লিখো, কিন্তু এইচএসসির পরীক্ষা, তাই না, এইচএসসির সিলেবাসের প্রশ্ন। সো এই ধরনের কিছু কোয়েশ্চেন আমার একসাথে সম্ভবত 14, 15 কি 16 পৃষ্ঠা, এক পলক চোখ বুলালে আপনি বুঝবেন, অনেকগুলো আপনি পারেন, জাস্ট ধারণা নিয়ে যাবেন, নিজের মনের মাধুরী মিশায় লিখবেন। কনসেপ্ট যদি কারেক্ট হয় নম্বর ফুল পাবেন, কিন্তু কনসেপ্ট ভুল হইলে সমস্যা। হ্যাঁ, বানানের নিয়ম আসছে, আমরা দেখব। হ্যাঁ, ঠিক আছে। তো এই দুইটা পরামর্শ আপাতত রাখছি। আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের মূল স্লাইডে চলে যাই। স্লাইডের মধ্যেই আমরা প্রশ্নগুলো দেখব। এখানে সলভের খুব কাহিনী টাহিনী কিছু নাই, এই সলভগুলো আপনারা নিজেরা পারবেন। সো 19-20 সেশনে যে কোশ্চেন আছে, অনুপ্রেরণা, সাহস ও দেশপ্রেমের নিদর্শন রেইনকোট বিশ্লেষণ করো। সো এইটা এখন কেউ পারবেন না, এটা আমি বিশ্বাস করতে চাই না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি রেইনকোটটা খুব ভালো করে পড়েছেন। রেইনকোট যে নুরুল হুদার জন্য অনুপ্রেরণা ছিল, সাহস ছিল এবং দেশপ্রেমের নিদর্শন ছিল। অনুপ্রেরণা এই একজন ভীতু নুরুল হুদার তার ভিতরে যে সাহসের সঞ্চার করেছে, এই বিষয়গুলো আপনি পারেন। সো এখানে আসলে খুব বেশি হ্যাঁ, ডিউ রিটার্নটা বললে হবে, ইনশাল্লাহ ডিউ রিটার্নটা বললে হবে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিবেন প্লিজ। হ্যাঁ, ইনশাল্লাহ বলবো। আপাতত এটা শেষ করি, রিটার্নটা দেখি। অনুপ্রেরণা, সাহস, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তাহলে এই যে প্রশ্ন দেখেন বিশ্লেষণ করতে বলছে, তাহলে আমার কিন্তু নম্বর হচ্ছে ভাই কত, নম্বর কিন্তু ভাইয়া 4। হ্যাঁ, এই 4 নম্বরের জন্য আমার হচ্ছে যেটুকু জায়গা দেওয়া থাকবে আমার এর মধ্যে লেখা শেষ করা লাগবে। তো মোটামুটি আমরা ঢাবির জন্য যেটুকু লেখার চেষ্টা করছিলাম 2 নম্বরের জন্য এইটুকু লিখলে হয়ে যাবে ইনশাল্লাহ। মানে এটা ভাইবেন না আবার 4 নম্বর মানে মনে হয় পুরো 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লিখতে হবে, এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। কারণ টু দ্য পয়েন্ট লেখাটা ইম্পর্টেন্ট। আপনি অনেক বেশি লিখছেন, কিন্তু অনেক বেশি লিখলেই আসলে খুব একটা ফল পাওয়ার সম্ভাবনা কম। ইংলিশটাই আচ্ছা বুঝছি, সহজ হই বাট ইংলিশটাই মারবো যদি মারে। আচ্ছা, ইংলিশটা মারবে, ইংলিশটা জাতীয় সমস্যা। আপনি যদি না পারেন ভাইবেন না জন্মকে পারবে। সো এইটুকু কনফিডেন্স রাখেন যে আপনি এই পর্যন্ত যা পড়ে আসছেন, আপনার বন্ধু বা বান্ধবী আপনার চেয়ে খুব বেশি পড়েছে এমনটা না আসলে। হ্যাঁ, মূল বিষয় লিখবেন শালা, খুব বেশি বাড়া লেখা কিছু নাই আসলে। দ্বিতীয়, মানুষের যখন পতন, এটা তো জীবনে আসবে না, এর প্রশ্ন আসবে না। সো এই টপিক থেকে আমরা আগে বলছিলাম যে এই টপিক বাদ দিতে হবে। 3 নম্বর দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। সো প্রসঙ্গ উল্লেখ করতে বলছে। সো এর কোন প্রসঙ্গে বলা হচ্ছে এই প্রসঙ্গটা লিখতে হবে কিন্তু। তাহলে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, তাহলে এই প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হচ্ছে গণ অভ্যুত্থান বা গণজাগরণ বা আন্দোলন, আমাদের বিপ্লব, প্রতিবাদ, এই বিষয়, এই প্রসঙ্গটা। তো সেই প্রসঙ্গে আমরা লিখবো যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখক এই তথ্যটা দিতে চেয়েছেন। সো আমরা দিব, দিয়ে বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ। ওকে, 4 নম্বরে আমি কিংবদন্তির কথা বলছি, মূলত প্রতিরোধী সংস্কৃতির কাব্য ভাষা। এই যে কবিতাটা আছে, এই কবিতাটা মূলত হচ্ছে প্রতিরোধী সংস্কৃতির কাব্য ভাষা, এইটা বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমি যদি এই কবিতাটার মূল ভাবটা বুঝি আর এইখানের কথাটা বুঝি, অনেকে হচ্ছে এই কবিতাটা খুব ভালো করে জোস করে পারেন, দুঃখ হচ্ছে এইটা বুঝেন না এই কথাটা, যে প্রতিরোধী সংস্কৃতির কাব্য ভাষা মানে কবিতার ভাষা, মানে একটু সাহিত্যিক কথাবার্তা বললেই অনেকের মধ্যে ভীতি কাজ করে। সো এখানে ভীতি কিন্তু কিছু নাই ভাই, বলছে প্রতিরোধী সংস্কৃতি, এই কাব্য ভাষা মানে কবিতার ভাষা। তাহলে এটা একটা কবিতা, এর ভাষাটা কেমন? প্রতিরোধী সংস্কৃতির ভাষা। তাহলে যেই সংস্কৃতি হচ্ছে প্রতিরোধ সংস্কৃতি না, প্রতিরোধ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটার মধ্যে অনেকবার প্রতিরোধ কথা বলা আছে। নিপীড়িত হয়েছে, নিপীড়িত হওয়ার পরে তার মধ্যে যে জেগে ওঠার একটা সংস্কৃতি, জেগে ওঠার যে একটা সম্ভাবনা, মুক্তির আকাঙ্ক্ষা, এই মানুষগুলো মুক্তি চায়, পরিশ্রমের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতে চায়, এই বিষয়গুলো বারবার কিন্তু ফুটে তুলেছেন
লেখক না, তো এইটাই বলা হচ্ছে যে এটা হচ্ছে মূলত প্রতিরোধী সংস্কৃতির কাব্য ভাষা, এটা বুঝায় লেখো। আপনি যদি এটার সাথে জাস্ট প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারেন তাহলে কিন্তু লেখাটা সহজ, প্রশ্ন বুঝতে না পারলে কিন্তু লেখাটা খুব সহজ হবে না, সহজ হবে না, তাই না? আমি একটা পরামর্শ দেই, আমাকে ব্যক্তি জীবনে অনেকে বলে ভাই আপনি খুব কি বলে আশাবাদী মানুষ, আপনার মধ্যে কখনোই খুব একটা হতাশা দেখি না। এটা পাবলিক কেন বলে এটা বলি, মানে লোকজন আমাকে বলে আসলে আমি আসলে কখনোই আমার রিজিক নিয়ে আমার ভাগ্য নিয়ে কখনোই খুব একটা দুশ্চিন্তায় ভুগি নাই। হ্যাঁ, আমি পেরেশানি হই, আমার মধ্যে পেরেশানি থাকে, কিন্তু এই পেরেশানিটা দুশ্চিন্তায় পরিণত হয় না কখনো। আমার আগামীকালের কাজ, আগামী বছরের কাজ, আমার পরবর্তী টার্গেট কি, এগুলো নিয়ে আমার চিন্তা থাকে। কিন্তু এইটা নিয়ে খুব বিষণ্ণতায় ভোগা, হতাশ হওয়া এটার মধ্যে আমার মধ্যে কাজ করে না। সো আমি চেষ্টা করি এইটাই আপনাদেরকে জাস্ট বোঝানো, ভাই লাইফটাকে এনজয় করতে হবে পজিটিভভাবে। সো মুমিন কখনো হতাশ হইতে পারে না, তাই না? আমরা কখনো হতাশ হব না। হতাশা যদি আপনার গ্রাস করে ফেলে তাহলে দেখবেন সেখান থেকে আসলে কখনোই বের হয়ে আসতে পারবেন না। এটা আপনাদের প্রতি নিবেদন থাকবে যে কখনোই হতাশ হওয়া যাবে না ভাই। আচ্ছা, এখানে একটা ভালো কথা যে অ্যান্সারটা কি প্যারা করে দিব। আমি আগেও বলছিলাম আমাদের লিখিত ক্লাসগুলোতে, এখনো বলছি, প্যারা করে নিয়ে মানে প্যারা নিয়ে প্যারা নেওয়া যাবে না, মানে প্যারা করবো কিনা এটা নিয়ে প্যারা নেওয়া যাবে না। তবে আপনি যদি চান, যেহেতু নম্বর 4 আগে ছিল, আগে 4 নম্বর ছিল কত ভাইয়া? 24, 6টা কোশ্চেন ছিল, তো 6টা কোশ্চেনে 24 নম্বর ছিল। এবার তো নম্বর 16, তাহলে যদি 4 নম্বর করে দিতে হয় তাহলে প্রশ্ন হবে 4টা। কিন্তু আমি যদি দেখি যদি 8টা কোশ্চেন হয়, 8 গুণ 2 এমনও তো হইতে পারে, তখন আমি 2 নম্বর হিসাবে লিখবো। কিন্তু 4 গুণ 4 হয়, যে প্রশ্ন 4টা হইলো, তাহলে 4 নম্বর হিসাবে লিখবো। তো সেই ক্ষেত্রে আমি চাইলে প্যারা করতে পারি, এই প্যারা করে দিলাম দেন এই যে লিখলাম, লেখার ক্ষেত্রে এইভাবে না লিখে, মানে একটু স্পেস না দিয়ে আমি চাইলে কিন্তু এখান থেকেও আবার দ্বিতীয়বার শুরু করতে পারি। জাস্ট এই একটা শব্দ না লিখে এখানে একটা শব্দ স্পেস রেখে আমি বাকি অংশ লিখলে কিন্তু এখানে মনে হবে লেখকের চোখে এমনি পড়বে যে এখানে একটা স্পেস আসছে, মানে মোটামুটি এখানে 2টা প্যারা হয়েছে। সো আপনার জায়গার সংকুলন হইলেও যদি জায়গা সংকীর্ণ হয়, তাও কিন্তু আপনি 2টা প্যারা করলেও সমস্যা নাই, যদি একটা স্পেস দেন, একটা শব্দ না লিখে পরের থেকে শুরু করেন। আমার কাছে মনে হয় এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড। এবং শিক্ষক হিসাবে আমি যদি শিক্ষক হিসাবে খাতাটা দেখি তাহলে আমি বুঝবো যে এই শিক্ষার্থীটা আসলে খুবই ভালো লিখছে, মানে জাস্ট এই গোছানোটা, কারণ সে একটা লাইন নষ্ট করে নেই, দ্বিতীয়ত হচ্ছে আবার এক গার্বেজের মতো করে ফেলে নাই, মোটামুটি আমাকে বুঝাই দিছে স্যার এইখানে হচ্ছে আমার মূল থিমটা আছে, মূল কথাটা আছে এইখানে ব্যাখ্যা আছে, আপনি এবার বুঝে নেন। মূল কথা আমি যদি ঠিক মতো পাই তাহলে তো আমি প্রথমে প্লিজড হওয়ার পরে এই ব্যাখ্যা মোটামুটি লিখলে কিন্তু নম্বর ভালো দিব। কিন্তু প্রথমে যদি প্লিজ না হই, তখন এইখানে আপনি যত ভালো লিখেন আমার এখানে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে, তখন এইখানে এসে কিন্তু আমি আপনার নম্বরটা খুব ভালো দিতে চাইবো না আমি শিক্ষক হিসেবে খাতা দেখলে। এটা হচ্ছে খুবই সরল কথা। ঠিক আছে, ওকে, আসেন তাহলে এই 4 নম্বরে আসি, শেষ করলাম আমরা। 5 নম্বর কোশ্চেনটা দেখি আমরা, পরিভাষা বলতে কি বুঝো। দেখেন এটা কিন্তু কেউ কখনো পড়ে না, পরিভাষা বলতে কি বুঝো, মানে এটা হয়তো আমি আপনাদের আজকে পড়াচ্ছি, কিন্তু ওই বছর পরীক্ষায় প্রশ্ন আসার আগ পর্যন্ত কিন্তু এইটা কখনো কাউকে পড়ানোর প্রয়োজন বোধ হয় নাই। হ্যাঁ, স্কুল কলেজ লেভেলে এটা একবারে বেসিক হিসেবে পরিভাষা কি জিনিস এটা পড়ানো হয়। দ্বিতীয়ত আমি যেটা ক্লাসে করি সেটা হচ্ছে এই কোন তত্ত্বে কি আলোচিত হয়, ধ্বনিতত্ত্বে, শব্দতত্ত্বে, বাক্যতত্ত্বে, অর্থতত্ত্বে কোন তত্ত্বে কি আলোচিত হয় সেটা পড়াইতে গিয়ে আমি পরিভাষা লিখি, লিখার পরে ব্যাখ্যা দিই যে এটা কেন অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তখন পরিভাষা নিয়ে কথাবার্তা টুকটাক হয়, হয়তো সব ক্লাসে করার সুযোগ হয় না, অনেক ক্লাসে হয় সুযোগ পাওয়ার পরে। সো এই পরিভাষাটা যদি আপনি না বোঝেন যে এটা হচ্ছে একটা শব্দের বিশেষ অর্থ, একটা শব্দের বিশেষ অর্থ হচ্ছে পরিভাষা, তো এইটা হচ্ছে
এই পরিভাষা বলতে কি বোঝাস, উত্তর কিন্তু হয়ে গেছে। এবার ভাষার উৎকর্ষ বিধানে পরিভাষার গুরুত্ব ব্যাখ্যা করো। সো আপনার এটা হচ্ছে একেবারে ইন্টেলিজেন্সই হচ্ছে জাস্ট আপনার পরিভাষা নিয়ে ধারণা আছে কিনা। এই যে পরিভাষাটা হইলে কেমনটা হয়, ক্যাবিনেটের বাংলা হচ্ছে মন্ত্রিসভা, তাহলে মন্ত্রিসভা তো ইংলিশ হইতে পারতো মিনিস্টার্স বৈঠক, না বৈঠক অফ মিনিস্টার্স, তাই না? এরকম হইতে পারতো না যে উই আর লুকিং ফর শত্রুস, এরকম। তো এরকম না হয়ে ক্যাবিনেটই বলা হয় কেন, মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ। তো এই যে বিষয়গুলো একটা ভাষার সৌন্দর্য সাধন করে, উৎকর্ষিত হয় ভাষাটা, সেটা নিয়ে আপনার যদি মোটামুটি ধারণা থাকে এটা ব্যাখ্যা দেওয়া সহজ ছিল। না হলে এখানে গড়পড়তা লিখে আসার পরে নাম্বার দেওয়ার কথা। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব, ইনশাআল্লাহ পিডিএফটা দিয়ে দিব, টেনশন করার কিছু নাই। পিডিএফ গুলো বা ফোকাসের যত সাধনা, ফোকাসের যত প্রচেষ্টা, সকল কিছু আপনাদের দেওয়ার জন্য। সো ইনশাআল্লাহ আপনাদের দিয়ে দিব। ওকে, আসেন 6 নম্বর কোশ্চেন ছিল আমাদের, গোবরে পদ্মফুল বাগধারাটির নিহিতার্থ বিশ্লেষণ করো। এটা আসলে যেই বছর প্রশ্নটা হয়েছে 19-20-এ, যে স্যার আসলে এই প্রশ্ন করেছেন, আমার ধারণা তিনি হয়তো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলেন কিছুদিন আগেও। মানে খুবই আমার হাসি পেয়েছিল বছর যে এই প্রশ্ন ভাই নিহিতার্থ দেওয়ার জন্য বলছে, তাও সমস্যা নাই, কিন্তু এই প্রশ্ন কেন কেন দিতে হবে এখানে, মানে এর নিহিতার্থ লিখতে হবে কেন? এটা মূলত এই প্রশ্নগুলো আসে বিশেষ লিখিত পরীক্ষায়, যে বাগধারার নিহিতার্থ বা প্রেক্ষাপট কোত্থেকে হয়েছে, উৎসমূল জানতে চায় যে এটা বাগধারাটা কিভাবে হয়েছে, এটা বিশেষ লিখিত পরীক্ষা আসে। যাই হোক, আমাদের ভার্সিটিতে আগে থেকে অ্যাডভান্স করে নিছে যে ভাই আপনি জগন্নাথে পড়বেন মানে আপনি বিশেষ ক্যাডার হয়ে যাবেন, টেনশন করার কিছু নাই। হয়েছে এটা আমরা বুঝি, গোবরে পদ্মফুল মানে কি, অপাত্রে মূল্যবান জিনিস রাখা, এরকমই তো না? তো এটার ব্যাখ্যা দিব, কেন নিহিতার্থ হচ্ছে এটা, আর ব্যাখ্যা দিব যে এটা নিয়ে ব্যাখ্যা দিয়ে। তো প্রথমে লিখবো এটার অর্থ হচ্ছে এটা, কারণ গোবর যেমন কিছু পূজনীয় কোনো বিষয় না, গোবরকে আমরা তাচ্ছিল্য করি, সেখানে পদ্ম ফুল ফুটলে সেই পদ্ম তো ফুটার কথা কোথায়? নর্মালি গোবরে পদ্ম ফুল ফোটে না, গোবরে ফোটে হচ্ছে এমন কিছু ফুল যেগুলো আসলে ফুল, FWL না, FOOL, এমন কিছু ফুল ফুটে যেগুলো আসলে ফুল। দেখতে এটা হচ্ছে গোবরের যে ফুলগুলো আছে, এই ফুলগুলো কিন্তু খুব আদরণীয় না, কিন্তু পদ্ম ফুলটা সবার আদরণীয়। পদ্ম ফুল ফুলে হচ্ছে একবারে পরিষ্কার পানির মধ্যে, বা শ্যাওলা পানির মধ্যে জন্মাতে পারে, সেটা সংখ্যা খুব কম। তাহলে এইখানে আমরা বলবো যে এটা নিহিতার্থ লেখার ক্ষেত্রে, হ্যাঁ এটা অবশ্যই কঠিন ছিল, হিসাব করলে এটা কঠিন ছিল, কারণ এটা নিহিতার্থ লেখার ক্ষেত্রে ব্যাখ্যা যে আপনি দিবেন, আপনি গোবরে পদ্ম ফুলের অর্থ না জানলে কিন্তু ব্যাখ্যা দেওয়াটা সহজ ছিল না। ওকে, আসেন, সামান্য থেকে অসামান্য না, এটা হচ্ছে অপাত্রে মূল্যবান জিনিস রাখা বা জিনিস। তো অপাত্রে মূল্যবান জিনিস জন্মানো বা রাখা বা থাকা, এটা হচ্ছে গোবর ও পদ্মফুল বোঝায় আসলে। হ্যাঁ, নিজ বংশ ভালো লোকের আবির্ভাব, এটা বলা যাবে। হ্যাঁ, এটা আমরা বলি যে গোবর ও পদ্মফুল ফুটছে, যে একবারে নিচ বংশ, নিচ মানে তো এই নিচ না, কিন্তু নিচে বানান কয়টা, দুইটা না, একটা আছে এই নিচ আর একটা আছে এই নিচ। তো এই নিচ, এটা নিচ বংশ, এটা নিচ মানে নিচু, বিলো যেটা বলি আমরা, এই বিলো, এটা হচ্ছে নিচ মানে হীন। তো এই নিচ বা হীন বংশে যদি ভালো মানুষ জন্মায় তখন বলে আমরা কি, গোবরে পদ্মফুল জন্মিয়েছে। তো এইভাবে 6টা প্রশ্ন ছিল বাংলাতে, এভাবে ইংলিশে 6টা, জিকেতে 6টা, এই 6 318 গুণ 4 করে যা হয়, এটা লিখিত পরীক্ষায় ওই বছরের প্রশ্ন। সো এর আগের বছর আমরা দেখি হচ্ছে 19-20 দেখলাম, এটা আরেকটা কোশ্চেন, এটা সেট ছিল হচ্ছে রাজহংস, আগেরটা ছিল হংস বলাকা। তো রাজহংস দেখি আমরা, আমার পথ সত্য আত্মমুক্তির পথ ব্যাখ্যা করতে বলা হচ্ছে। এটা আমার পথ রচনা থেকে কিভাবে সত্য এবং আত্মমুক্তির পথ এটা দেখবো আমরা, সেই হিসাবে লিখে নিব। দ্বিতীয় কোশ্চেন ছিল হচ্ছে 52 দিনগুলি, এটা দেখে লাভ নাই, এখান থেকে প্রশ্ন হবে না। তৃতীয় কোশ্চেন হচ্ছে সেই অস্ত্র কবিতা, এটা আমাদের যেহেতু নাই, পাওয়া দরকার নাই। 4 নম্বর হচ্ছে, আচ্ছা দেখ প্রশ্ন ধারণাগুলো নেন, এই ধরনের প্রশ্নগুলো হইতে পারে। 4 নম্বর কাজী নজরুল ইসলামের সাম্যবাদী, বানানটা ভুল হয়েছে, সাম্যবাদী ভাবনার পরিচয় দাও। সাম্যবাদী কবিতা ছিল একটা ওই সময়, এখন আসবে বিদ্রোহী।
তো এই বিদ্রোহী ভাবনার পরিচয় দাও, এই ধরনের প্রশ্ন হইতে পারে। 5 নম্বরে অল্প বিদ্যা ভয়ঙ্করী প্রবাদটির নিহিতার্থ, ওই একই বছর কিন্তু 19-20 এই প্রবাদের নিহিতার্থ আসছিল। উদাহরণ সহ প্রমিত বাংলা বানানের 4টি নিয়ম লিখতে বলছে। সো এই বানানের নিয়ম আমাদের লেকচার নাম্বার 2, না? তো বানানের নিয়মগুলো আছে, দেখে নিব আমরা। তো এই যে এখানে একটা ঝামেলা করতে পারে যারা বানানের নিয়ম পড়ছেন, অবশ্যই এইটা মাথায় রাখতে হবে যে এখানে জাস্ট বানানের নিয়ম না বলে তৎসম শব্দের বলা হইতে পারে অথবা অতৎসম বলা হইতে পারে। সো এই শব্দটা আছে কিনা অবশ্যই আমি খেয়াল করব যে তৎসম বলছে নাকি অতৎসম বলছে। আমার মূল কাজ হবে এই তৎসম শব্দের 5টি নিয়ম শেষ করা। এটার 5টা নিয়ম আমি মুখস্থ করব, এগুলো পারি অলরেডি, অবশ্য জাস্ট রিভিশন দিয়ে রাখবো। এটার 5টা নিয়ম মুখস্থ করে ফেলবো বা শিখে ফেলবো, রিভিশন দিব। এই বানানোর পাশাপাশি তাহলে আমাদের এখানে আমরা ওই কাজটা একটু করে ফেলি। এখানে কি লিখবো জানো? সেটা একটু নাম্বার 3তে হচ্ছে বানান তৎসম 5টি নিয়ম। আমি সংক্ষেপে লিখি, আপনারা বুঝবেন নিশ্চয়ই। অতৎসম 5টি নিয়ম, এটা শিখে রাখবো। 4 নম্বরে যেটা দেখবো হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে সরাসরি এগুলো শব্দ দিয়ে বলতে পারে, মানে বর্ণ দিয়ে, যে অ এর উচ্চারণ, সংবৃত বিবৃত দিয়ে এরকম উচ্চারণ লিখবে। তাই অ এর 3টা, এর বেশি হওয়ার কথা না, 3টা নিয়ম দিতে পারে সর্বোচ্চ। তাহলে অ এর 3টি নিয়ম, কখন অ হয় কখন অ হয় না, তাহলে 3টি নিয়ম। এরপরে এ এর 3টি নিয়ম, কখন এটা এ হয় কখন এটা এ হয় না। এরপরে হচ্ছে ফলার যে আছে, ফলা হচ্ছে কি আছে, জফলা, বফলা, মফলা, এই 3টি ফলা আছে, এই ফলার নিয়ম। হ্যাঁ, ফলার এখানেও 3টা করে নিয়ম শিখবো আমরা, 3টারই। এগুলো কিন্তু দেখেন খুব সহজ জিনিস। জফলা শব্দের শুরুতে আসলে জফলা উচ্চারণটা হয় না, শব্দের মাঝে বা শেষে আসলে দ্বিত্ব হয়। সো এইভাবে নিয়মগুলো দেখে ফেলবো। বফলা, 3টা দেখেন, জফলা, বফলা, মফলা, 3টা কিন্তু শব্দের শুরুতে উচ্চারণ হয় না। স্বাধীন, স্মরণ, ন্যূনতম, শুরুতে উচ্চারণ হচ্ছে না। এই নিয়ম কিন্তু সহজ, আমাদের একটা নিয়ম শিখলে বাকিগুলো শেখা হয়ে যায়। এরপরে বফলাও কিন্তু মাঝখানে বা শেষে দ্বিত্ব হয়। আবার বফলার নিয়মটা, বফলা উচ্চারণটা বহাল থাকে যদি সন্ধির মাধ্যমে হয়। যেমন গতকাল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে আসছে উদ্বেগ, উত যোগ বেগ, এভাবে দিক দিগ্বিজয়, সন্ধির মাধ্যমে হইলে বফলাটা বড়টা কি হয়, উচ্চারণ বহাল থাকে। হ্যাঁ, স্লাইডে অ্যাসিস্ট্যান্ট, সমস্যা নাই। মফলা ক্ষেত্রেও কিন্তু কয়েকটা শব্দ আছে, কৃতঋণ শব্দ বলি আমরা, সেই কৃতঋণ শব্দগুলোতে সন্ধিতেও কিন্তু আমার কি হয়, উচ্চারণ বহাল থাকে। যেমন দেখবেন হচ্ছে আবার এটা ছাড়াও কিন্তু, ওইটা ছাড়াও পরে আসি যে কুষ্মান্ডের বিষয়টা আছে, এটা বাদ দিয়েও আমরা দেখি মফলার উচ্চারণটা গ উ ট ল ন ম এর সাথে মফলা উচ্চারণটা মফলা থাকে। সো এগুলো আপনারা জানেন, এগুলো দেখে নেবেন। তো আমরা এটা একটু দেখে নেই, একটু আমরা ছোট করে নেই। আচ্ছা, এটা একটু ছোট করে, আচ্ছা উপরে নেই একটু, তাহলে হয়, পরে ছোট করি। ওকে, তাহলে এটা 4 গেল। এবার আসি, তাহলে বানান এবং উচ্চারণের ক্ষেত্রে কিন্তু নিয়ম শেখার ক্ষেত্রে মাথায় রাখবো আমরা যে কি কি নিয়ম শেখা উচিত। 4 নম্বরে দেখবো আমরা। 4 নম্বরটা দেখার আগে আমরা একটু কয়েকটা কোশ্চেন সলভ করে আসি। 4 দেখছি, 5 দেখার আগে। সো আমরা দেখি হচ্ছে এখানে আমাদের কোশ্চেন ছিল বানানের উচ্চারণ নিয়ম। সো এখানে যদি দেখি আমরা 18-19 সেশনে এখানে কিন্তু প্রশ্ন ছিল উদাহরণসহ একটি সার্থক বাক্যের গুণাবলী আলোচনা করো। তো এই সার্থক বাক্যের গুণাবলী কয়টা? 3টা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে এই যে আকাঙ্ক্ষা বানানটা অনেকে ভুল করছে গতকাল, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। সো এই 3টা হচ্ছে বাক্যের কি গুণ। সো এই গুণগুলো ব্যাখ্যা দিব, বলছে উদাহরণসহ লিখতে বলছে।
সো আমরা কেন, আকাঙ্ক্ষা মানে কি, আসক্তি মানে কি, যোগ্যতা মানে কি, এগুলো কিন্তু জানি আমরা। সো আশা করছি এগুলো আপনাদের সমস্যার কথা না ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ডি ইউনিটের জন্য কি, বি এর জন্য যা পড়ছেন ডি এর জন্য তাই, আগে বি শেষ করেন। হ্যাঁ, আপনারা একটু, হ্যাঁ, কমেন্টে যদি একটু সমস্যা না কমেন্ট করেন, কিন্তু এটা হচ্ছে কি বলে, মানে ক্রিয়েটিভ কমেন্ট বা হচ্ছে যেটা হচ্ছে প্রাসঙ্গিক কমেন্ট, সেগুলো করলে ভালো হয় আমার জন্য। তাও আপনারা কমেন্ট করেন, সমস্যা নাই। ইউটিউবে আপনারা তো করছেন অনেকেই, তাহলে ইউটিউব ব্রাউজ করেন, আপনারা হয়তো লাইভ ক্লাসগুলোতে বা লাইভ ভিডিওতে প্রচুর কমেন্ট করে অভ্যস্ত, এবং অনেকে হয়তো বলে যে ভাই প্রচুর কমেন্ট করেন, কমেন্টে জানান। তাহলে কারণ প্রচুর কমেন্ট করলে কি হয়, এটা হচ্ছে বেশি রিচ পায়। সো এটা অনেকে বলে, এই কারণে হয়তো আপনাদের হেবিটটা ওইরকম হয়ে গেছে। সমস্যা নেই, লিখেন, সমস্যা নেই, কমেন্ট করেন, আপনাদের যা মনে চায়। আমাকে গালি দিতে মনে হচ্ছিল দেন, দেন, সমস্যা নেই। ভালোবাসা দিতে চলে দেন, অথবা চাচা, কাকা, মামা, যা বলতে মন চায়, ভাইয়া, আব্দুল্লাহ ভাই বলতে পারেন, সমস্যা নেই, আমি বিবাহিত। সো আপনাদের যা মন চায় বলতে পারেন। আসেন, ছিলাম আমরা 1 নম্বরে ছিলাম। দ্বিতীয়ত আসেন, সন্ধি ও সমাসের প্রয়োজনীয়তা। যেন সন্ধি কেন প্রয়োজন, সমাস কেন প্রয়োজন। আপনি যদি সন্ধি সমাসের সংজ্ঞা জানেন, আইকিউ একটা ক্লাস নেন। আইকিউ ক্লাস তো আমি আইকিউ পারি না ভাই, আইকিউতে পারলে আপনাদের খুব ভালো করে জোস করে আপনাদের আরো করতে পারতাম। সো আইকিউ ক্লাস হচ্ছে যারা আইসিটি পড়ায় তারা আইকিউ ক্লাস নেবে, অথবা যারা ম্যাথ পড়ায়, ম্যাথের লোকজন আইকিউ ভালো পারবে, সমস্যা নাই। আসেন, হ্যাঁ, সন্ধি সমাসের প্রয়োজনীয়তা। সো সন্ধি এবং সমাসের কি প্রয়োজন, সন্ধি কেন করতে হয়, সমাস কেন করতে হয়, সন্ধির কি কি উপকারিতা আছে, সমাসের কি কি উপকারিতা, জাস্ট আপনার 19 ব্যাকরণ খুললেও বা ইন্টার ব্যাকরণ খুললেও পারবেন এগুলো, বেসিক কনসেপ্ট। এটার একটা পিডিএফ দিব, যে এটার সংজ্ঞার্থ দৃষ্টান্তগুলো কি কি পড়া দরকার, দেখে নেওয়া দরকার, তাই হবে। জিকে ক্লাসটাও দিয়ে দিবে দ্রুতই, ইংলিশ যেহেতু হয়ে গেছে, বাংলা হচ্ছে আজকে, জিকে ক্লাসের রুটিন ইনশাল্লাহ পেয়ে যাবেন। 3 নম্বরে, বিড়াল প্রাণী হিসেবে ক্ষুদ্র, কিন্তু এই বিড়াল একটা রচনা ছিল, এটা এখন তো বিড়াল নাই, হয়তো রবি ঠাকুরের অপরিচিত গল্প নিয়ে কথাবার্তা হইতে পারে, এই ধরনের প্রশ্ন হইতে পারে। জাস্ট দেখেন, জাস্ট এই রচনাগুলো কিন্তু খুব আহামরি কিছু না। আমি যদি ফার্স্ট পার্টটা ঠিক মতো জানি, ঠিক মতো পড়ি ফার্স্ট পার্টটা, তাহলে কিন্তু পরীক্ষাটা খুব কঠিন হয়ে যায় এমনটা না, মানে খুব বেশি প্যারা নিয়ে পরীক্ষা দিতে হবে এমনটা না। যেমন ঢাবির ক্ষেত্রে হয়েছে, অনেক পড়তে হয়েছে। জগন্নাথ থেকে জাস্ট বেসিকগুলো যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমার ধারণা ভালো করা সম্ভব। মানে ঢাবির জন্য যা পড়ছেন মোটামুটি রিভিশন দেন, দিয়ে দেন এই যে বেসিক কিছু কথাবার্তা, কিছু বিষয় আছে, আমরা ঢাবির লিখিতর জন্য যা পড়ছিলাম, যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সেগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি অনেক ভালো, আমরা সবাই আপনাকে ভালোবাসি, উই লাভ ইউ টু, উই ফোকাস পরিবার। আপনাদের এই মুহূর্তটা, এই সময়টা, এইচএসসি পরীক্ষার পরে আপনাদের যে ক্রান্তিকাল যাচ্ছে, আসলে আমরা আপনাদের কি পরিমাণ ফিল করি আপনারা জানবেন না, আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা জেনে অবাক হবেন, আপনাদের যে পরীক্ষাগুলো, যে ঢাবিতে পরীক্ষা গেল, ঢাবির পরীক্ষার দিন আমাদের ফোকাসের যারা পরিচালক ভাইয়েরা আছে, আমাদের যারা সহযোগী, যারা আমাদের সহযোগিতা করেন, আমাদের স্টাফ ভাইয়েরা আছেন, তারা তাদের মধ্যে মেজরিটি, যাদের হচ্ছে শারীরিক সমস্যা তারা ছাড়া, মেজরিটি হচ্ছে আপনাদের দোয়া করে, আপনাদের জন্য দোয়া করে তারা ওদিন সিয়াম সাধনা করেছেন, রোজা ছিলেন অনেকেই। সো এই যে আমি এটা যখন প্রথম শুনেছি, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি তখন জানতাম না বিষয়টা, যখন টিচার হয়েছি তখন জানছি যে একটা মানুষ আরেকটা মানুষকে কি পরিমাণ ভালোবাসলে তাকে এত কাছে টানতে পারে। সো এগুলো আসলে বলি না কখনো, এটা হয়তো আপনারা কখনো আসলে জানবেন। দেখা হবে ইনশাল্লাহ, আমার সঙ্গে দেখা হবে, দেখা হয় না, দেখা হবে ইনশাল্লাহ। সো এটা বলছিলাম, ফোকাসের পুরো আয়োজনটা, পুরো বিষয়গুলো আপনাদের জন্য। সো আপনাদের এই ক্রান্তিকালটা, আপনাদের সাথে আমরা থাকি, আমরা চাই আপনাদের ভালো কিছু হোক। এবং এই সময়টা আসলে কি পরিমাণ মানে এম্বারেসিং সিচুয়েশনে আপনারা পড়েন, এটা আমি মানে প্রায় 14 বছর ধরে টিচিং প্রফেশনে আমি দেখছি। আর যখন স্টুডেন্ট ছিলাম তখন তো জানি যে আসলে এই সময়টা কেমন ছিল, আমার বন্ধু যা চান্স পায় না, তাদের জীবনটা কেমন হয়ে গেছে, সমাজে কোনো দাম নাই, পরিবারে কোনো দাম নাই, কোথাও কোনো দাম নাই। এটা বাস্তবতা, আসলে কঠিন বাস্তবতা। কারণ দেখবেন, তেলা মাথায় মানুষ তেল দেয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে মানুষ আমাকে প্রচুর আমার সাথে কথা বলতে আসছে, কিন্তু আমার খুব কাছের একটা বন্ধু, খুব ভালো স্টুডেন্ট ছিল, তার কোনো খোঁজই নিচ্ছে না। এটা হচ্ছে কঠিন বাস্তবতা। সো আমরা চাই এই যে টেন্ডেন্সি চেঞ্জ হোক, একটা মানুষকে ভালো মানুষ হিসেবে আমরা মূল্যায়ন করি, সে ভালো মানুষ কিনা, তার সফলতা দিয়ে না আসলে।
একটা মানুষ সফল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই মানে তার সফলতা, বা জগন্নাথে চান্স পাওয়ার সফলতা? যদি জগন্নাথ ক্লাসে বলা ঠিক হচ্ছে না, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা আসলে সফলতা না। আমার মনে হয় সবচেয়ে বড় সফলতা হচ্ছে একটা মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, ভালো মানুষের গড়ে ওঠা, এটা সবচেয়ে বড় সফলতা। আমাদের সমাজ এই ভালো মানুষদের মূল্যায়ন করতে শিখুক, এটা আমাদের আসলে মন থেকে আমাদের কামনা। আশা করছি ইনশাল্লাহ আপনাদেরও সেই জায়গাগুলো তৈরি হবে, আপনারা সেই রকম মানুষ, একটা জাতি আপনারা গড়ে তুলবেন, এটা আমাদের প্রত্যাশার জায়গা। হ্যাঁ, বাস্তবতা ব্যর্থতা গল্প শুনতে চায় না, কিন্তু আমি শুনতে চাই পার্সোনালি। শুনতে চাই বলতে খুব বেশি ইগারনেস নিয়ে অবশ্যই হয়তো না, আমি হয়তো এত সময় পাই না, এত সময় পাওয়াটা আসলে সহজ না আমার জন্য। একটা চাকরি করি, গভর্নমেন্টের একটা জব করি, এখানে আসি, আবার বিজনেস করি, নিজের সংসার আছে, সব মিলে আসলে খুব সহজ হয়ে ওঠে না। তারপরে আমি চেষ্টা করি যে আসলে মানুষকে কীভাবে মূল্যায়ন করা উচিত, এই মানুষগুলোকে মূল্যায়ন করার ক্ষেত্রে তার কোন বিষয়টা আসলে মূল্যায়ন করা উচিত, তার এফোর্টটাকে মূল্যায়ন কেন করবো না আমি? একটা মানুষ এফোর্ট দিয়েছে প্রচুর, কিন্তু সে ব্যর্থ হয়েছে, তার তাকদিরে ছিল না, তার তো এখানে কিছু করার নেই, সে তার এফোর্ট দিয়েছে কেন। হ্যাঁ, যদি কেউ এফোর্ট না দেয় তাহলে অবশ্যই তাকে আমি বলবো যে ভাই আপনি এফোর্ট দেন না, আপনার জন্য কোনো সিম্পিতি নাই আসলে। কিন্তু যে এফোর্ট দিল, প্রচুর পরিশ্রম করলো, কিন্তু তার তাকদির নাই, 1.5 ঘন্টা পরীক্ষায় ভালো করতে পারলো না, সো এটা তার ব্যর্থতা না আসলে। সো ভয় করার কিছু নাই, ইনশাল্লাহ তাকদিরে যা আছে আমরা চেষ্টা করার পর যেটা পাই, চেষ্টা সাধনা করার পরে যা পাই সেটা হচ্ছে আমাদের তাকদির। সো তাকদিরে আমরা বিশ্বাস করি। ওকে, আসেন 4 নম্বরে, সাম্যবাদী কবিতায় কবি কোন ধরনের সমাজ গঠনের কথা বলেছেন? সাম্যবাদী এখানে তখন ছিল কবিতা নজরুলের, এখন কি আছে? বিদ্রোহী আছে। সো দেখেন একটু আগের বছরও মানে পরের এই 19-20-এও দেখছি আমরা সাম্যবাদী কবিতা থেকে প্রশ্ন ছিল, 18-19-এ দেখা যাচ্ছে পরপর 2 বছর রবি ঠাকুরের সে কবিতা থেকে প্রশ্ন ছিল, সরি নজরুলের। ঠিক আছে, আসেন। কি চাকরি করি গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের একটা ক্ষুদ্র কর্মচারী আমি। সো চাকর আর কি, যে চাকরি করে সে চাকর, আমার ব্যবসা করি সেই হিসেবে উদ্যোক্তা। যাক, ওদিকে না যাই, আমরা পড়াশোনায় আসি, চলেন। বলছিলাম 5-এ, অরণ্যে রোদন বাগধারাটির নিহিতার্থ কি? জানি আমরা, নিষ্ফল আবেদনের ব্যাখ্যা কি দিব? দেখেন, আপনি যদি এই শব্দটার অর্থ বুঝেন তাহলে ব্যাখ্যা দেওয়া সহজ, কিন্তু অর্থ যদি না বুঝেন তাহলে ব্যাখ্যা দেওয়াটা খুব সহজ না। অরণ্য শব্দের অর্থ কি? বন। রোদন শব্দের অর্থ কি? ক্রন্দন। তাহলে বনে কান্না করলে, আপনি বনে কান্না করেন, ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নাই, আমার জগন্নাথ চান্স পাই দেন, কোনো লাভ আছে? কোনো লাভ কি আছে? সো এই যে আপনি হুদায় কান্নাকাটি করলেন বনে গিয়া, বনে আপনার কথা কেউ শুনবে না। আপনি ফোকাসে আসলে, ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না, একটু পরামর্শ দেন কি করা যায়। হ্যাঁ, আমরা হয়তো সাপোর্ট দিত, ভাই এইটুকু পড়েন। তাহলে আপনার বনে গিয়ে যদি আপনি কান্না করেন, এই কান্নাটা কি? একেবারে নিষ্ফল, কোনো ফল নাই। সো এইটাই হচ্ছে আমরা বলবো যে বনে কান্না করলে যেমনি করে মানুষ কোনো ফল পায় না, কোনো আবেদনটা তার আসলে কোনো ব্যর্থ আবেদন আসলে। তো এইটাই আসলে বোঝানোর জন্য ব্যক্তি জীবনে আমরা দেখি অরণ্য রোদন মানে নিষ্ফল আবেদন কেন, ব্যাখ্যা দিব। সো আপনি এই বাগধারা যেগুলো পড়েছেন আপনারা বা পড়ছেন, সেগুলোর শব্দটার অর্থগুলো জেনে নিয়েন, তাহলে আপনার ব্যাখ্যা করতে সহজ হবে। আমরা দেখছি 2 বছরে কিন্তু এই প্রশ্নটা ছিল, 2 বছর পরপর 2 বছর নিহিতার্থ। আশা করছি এই প্যাটার্ন থেকে চেঞ্জ হইতে পারে, নাও হইতে পারে। যদি প্রশ্ন হয় কি করব? সো এই প্যাটার্ন থেকে প্রশ্ন হইতে পারে। 6 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে আমাদের কমলাকান্তের মানস বৈশিষ্ট্যের পরিচয় দাও। যে কমলাকান্তের দপ্তরের যে বঙ্কিমচন্দ্র, বিড়াল প্রবন্ধের যে লেখক ছিল বঙ্কিম, সে বঙ্কিমের একটা কমলাকান্তের দপ্তর ছিল, সেই দপ্তরের এখান থেকে প্রশ্ন ছিল যে কমলাকান্তের মানস, সেই বিষয়টা। পাস মার্কস কত, এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া নাই। স্যার আমাদের তো শর্ট সিলেবাসে বাইরের প্রশ্ন হয়। হ্যাঁ, শর্ট সিলেবাসে বাইরের প্রশ্ন হইতে পারে। সো 17-18 দেখি, 17-18 চাষার দুঃখ প্রবন্ধে ওই বছর কিন্তু লিখিত ছিল না, তাহলে লিখিত শুরু হয়েছিল 18-19, দেন 19-20, 2 বছর লিখিত শুরু হয়েছে, চলছে। দেন তৃতীয় বছর এসে কিন্তু গুচ্ছ হয়ে গেল। জগন্নাথের এইটা একটা ব্রেক হয়ে গেল, ওদের যে একটা ধারা চলছিল আবার নতুন করে শুরু হয়েছে 4-5 বছর পরে এসে। এখন আবার লিখিত এমসিকিউ দুইটাই হবে। চাষার দুঃখ প্রবন্ধে বর্ণিত চাষার দুঃখ একসময় ছিল বেগম রোকেয়ার, এখন আর নাই। এখন কি আছে বেগম রোকেয়ার? কি আছে? গৃহ আছে। সো এই গৃহটা থেকে আমরা একটু পড়াশোনা করব। লিখিত প্রশ্ন হয়েছে ঢাবিতে গৃহ থেকে। কালকুট শব্দের অর্থ কি? যেমন তীব্র বিষ, এটা জানি আমরা, কালকুট তীব্র বিষ।
এগুলো শব্দের অর্থ এই এমসিকিউ গুলো আপনারা পারবেন নিশ্চয়ই। আষাঢ়ে বৃষ্টি নামে, এটা নিচে একটা দাগ দেওয়া ছিল আষাঢ়ে, মানে কখন বৃষ্টি নামে, কখন, আষাঢ়ে। সো কেন ক খ ছিল, এই অপশনগুলো ভুল হয়েছে। এটা হবে ক, দেন এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, এটা হচ্ছে ঘ। এটা টাইপ যারা করছেন ভাইরা একটু হয়তো ভুল করছেন এটা টাইপ করতে। আচ্ছা এইখানে একটা বিষয় বলুন তো, আষাঢ় থেকে শ্রাবণে বৃষ্টির ধারা বইছে, এই বাক্যের মধ্যে আষাঢ় কোন কারক বলুন তো? জোস, মাশাআল্লাহ, হ্যাঁ এই তো অপাদান। কারণ এখান থেকে মাইনাস হচ্ছে, মাইনাস হলো অপাদান। কিন্তু যখনই বলা হচ্ছে আষাঢ়ে বৃষ্টি হচ্ছে, তাহলে একটা জায়গায় স্পেসিফিক ফিক্সড করা আছে, তাহলে প্লাস অবস্থায় হলে কি হবে, অধিকরণ না? মাশাআল্লাহ। ওকে, অপাদান, হ্যাঁ অপাদান, মাশাআল্লাহ। আচ্ছা এইটা বানানটা ছিল এরকম, কি জানো, লাল কি ভালো আসে না কালো ভালো আসে, ভুলে যাই। এটা ছিল প্রিসি, খুবই সরি এখান থেকে কালারটা নেই, প্রিসিডেন্টেড, প্রিসিডেন্টেড ছিল শব্দটা। তো প্রিসিডেন্টেড শব্দের পরিভাষা হচ্ছে অভূতপূর্ব, অভূতপূর্ব ছিল। এখানে অপশনগুলো এরকম চলে আসছে, একটু আপনারা বুঝবেন নিশ্চয়ই। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? আমরা জানি অপপ্রয়োগ হচ্ছে একত্রিত, তাহলে এক শুদ্ধ, একত্র শুদ্ধ, একাকিত্ব শুদ্ধ, কিন্তু একত্রিত শুদ্ধ না, একত্রিত শুদ্ধ না। ওকে আসেন, নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? তা আমরা জানি এই প্রণয়ন শব্দটা এই রফলা আছে, রয়ের পরে আমার যদি ন আসে, সো এই নটা কিন্তু আমার মূর্ধন্য ন হবে, এটা শুদ্ধ। তাহলে ধরনে কি হওয়ার কথা ছিল, দন্ত ন, পরগণাতে দন্ত ন, রানীতে কি হবে দন্ত ন, আবার কি রস্বইকার। প্রশ্ন হচ্ছে এই তিনটা বানানে কেন দন্ত ন হবে বলুন দেখি? এগুলো রেগুলার ক্লাসে আমরা পড়িয়েছি, স্পেশাল ক্লাসগুলোতে পড়িয়েছি, রেগুলারে পড়িয়েছি, এবং আমার মনে হয় এখানে নোট দেওয়া ছিল একটা, ধরন, পরগনা, রানী, এই বানানগুলোর মধ্যে কেন দন্ত ন হচ্ছে। সবাই যে বলে একত্রিত হও, আচ্ছা ভালো তথ্য ছিল। সবাই তো অনেক কিছুই বলে, সবাই তো বলে উপযুক্ত বিষয়ে বলে, নাকি বলে উপরুক্ত বলে, সবাই তো বলে আহ্বান করছি, আহ্বান শুদ্ধ না আহ্বান শুদ্ধ? তো সবাই যা বলে সবই শুদ্ধ, এটা বলা খুব সহজ না। যাই হোক, এটা হচ্ছে নিয়মের মধ্যেই, কারণ হচ্ছে এগুলো তৎসম শব্দ না, আমরা জানি শুধু তৎসম শব্দে মূর্ধন্য হয়, তৎসম না হলে মূর্ধন্য হয় না। ধরনটা খাঁটি বাংলা শব্দ, পরগনা ফার্সি শব্দ, রানী তদ্ভব শব্দ। সো এখানে সবগুলো কিন্তু বিদেশি শব্দ না। সো আমি চেষ্টা করবো এটাকেও, এটা একটা শীট আছে, আমি আজকে তাহলে দুইটা শীট দিয়ে দেওয়ার কথা বলবো। একটা হচ্ছে ব্যাকরণের সংজ্ঞার্থ দৃষ্টান্ত, একটা হচ্ছে কোন জায়গায় মূর্ধন্য হয় না, ব্যতিক্রমী নত্যবিধান বলে একটা আমার পিডিএফ আছে, দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, সো আপনাদের দুইটা সাপোর্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, যেটা এখনো বিশ্ববিদ্যালয় হয় নাই, যেটা নিয়ে আন্দোলন হচ্ছে, আমি নাম উচ্চারণ করলাম না। তিনি বলছেন ওই বিশ্ববিদ্যালয়ের এক্সাম কবে? তাহলে ওইটা ওই বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন সেই ভাইদেরকে জিজ্ঞাসা করতে পারেন আপনারা, অথবা যারা সংবাদ মাধ্যমে খবর টবর রাখেন তাদেরকে একটু খবর নিলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা পড়াশোনা শেষ করি। পুষ্প সৌরভ, তাহলে এই সৌরভটা কিসের ভাইয়া? পুষ্পের। তাহলে পুষ্পের সৌরভ, তাহলে র এর বিভক্তি মানে ষষ্ঠী বিভক্তি লোপ, তাহলে তৎপুরুষ সমাস হয়, তৎপুরুষ সমাস হবে, এটা উত্তর। তাই না? এরপরে হচ্ছে এটা লাগবে না, বুঝছেনি, এটা প্রশ্ন হবে না। কোন কবির লেখায় রেনেসাসের প্রেরণা লক্ষ্য করা যায়? আমরা জানি মাইকেল মধুসূদন দত্তের লেখায় রেনেসাস বা পুনর্জাগরণের বিষয়টা
ফুটে ওঠে। নজরুল মাইকেল আসার আগে বাংলা সাহিত্যে অনেক কিছুই ছিল না। সনেট ছিল না, সার্থক মহাকাব্য ছিল না, আধুনিক নাটক ছিল না, আধুনিক ট্র্যাজেডি ছিল না, আধুনিক কমেডি ছিল না, মানে অনেক কিছুই ছিল না যা এই মাইকেলের হাত ধরে আসছে। এই কারণে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কারণ তার হাত ধরেই বাংলা সাহিত্যের যে রীতি আছে সেই রীতির মধ্যে একটা বিশাল জাগরণ বা বিদ্রোহ তৈরি হয়। তাহলে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার বিদ্রোহ ছিল কি? তার বিদ্রোহ ছিল হচ্ছে বাংলা সাহিত্যের যে রীতি রেওয়াজ, যে স্ট্রাকচার, যে কৌশল, তার বিরুদ্ধে। ওকে, বসত বাড়ি কোন সমাসের উদাহরণ? বসত বাড়ি বলতে কি বুঝি ভাইয়া? বাড়ি বুঝি। বাড়ি কোন পদ? পরপদ। পরপদের অর্থের প্রাধান্য পেলে সমাসে কয়টা? তিনটা। তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, তিনটা হইতে পারে। কিন্তু প্রথম অংশ যদি সংখ্যা হয় তবেই কেবল সেটা দ্বিগু হয়। কারণ দ্বিগু শব্দের প্রথমে কি আছে ভাইয়া? দ্বিগু শব্দের প্রথমে কি আছে? দ্বি আছে। এই দ্বি শব্দের অর্থ দুই মানে সংখ্যা। এই সংখ্যাটা শুরুতে হইলে দ্বিগু হইতে পারতো। যেহেতু বসত এটা সংখ্যা না, তার মানে দ্বিগু না। এবার যদি বিভক্তি লোপ পায়, বসতের নিমিত্তে, বসতের জন্যে, বাড়ি, তাহলে বিভক্তি লোপ পাইলে সেটা তৎপুরুষ সমাস হয়। তাহলে এটা উত্তর হচ্ছে তৎপুরুষ। যদি বিভক্তি লোপ না পাইতো তখন এটা কি হইতো? কর্মধারয় হইতো। যেমন ধরেন যদি বলা হয় মহানবী, তাহলে মহানবী বললে নবী বুঝি আমরা। মহা কি সংখ্যা? না। সংখ্যা হইলে কি হইতো ভাইয়া? দ্বিগু হইতো। সংখ্যা না, তার মানে দ্বিগু না। এবার মহানবী বলতে গিয়ে বিভক্তি লোপ পায়, বিভক্তি লোপ পাইলে কি তৎপুরুষ হইতো। বিভক্তি লোপ পায় না, তাহলে তৎপুরুষ হবে না। তাহলে কি কর্মধারয় হবে? তাহলে পরপদের অর্থের প্রাধান্য পাওয়ার পরে সমাস হইতে পারে তিনটা। তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু। দ্বিগু হইতে গেলে সংখ্যা হওয়া লাগবে প্রথমটা, তৎপুরুষ হতে গেলে বিভক্তি হওয়া লাগবে, লোপ পাওয়া লাগবে, কর্মধারয় হলে, এই দুটো না হলে কর্মধারয় হবে। যদিও তৎপুরুষ অনেক কাহিনী আছে, আমরা জানি উপপদ তৎপুরুষের কথাটা ভিন্ন, আমরা আবার দেখি হচ্ছে নয় তৎপুরুষের কথাটা আবার ভিন্ন, আমরা আবার দেখি হচ্ছে অলুক তৎপুরুষ বিভক্তি থাকে। সো এই তিনটা বিষয়ের সাথে বিভক্তির কোনো কাহিনী নাই তৎপুরুষে, বাকিগুলো অবশ্যই বিভক্তি কাহিনী আছে। ওকে, আসেন। মাছেরা আকাশে উড়ে, দর্শক ছিল এটা যদিও, মাছেরা আকাশে উড়ে। তাহলে এই মাছেরা আকাশে উড়ে বাক্যটিতে কোন গুণের অভাব বলেন দেখি আপনারা? মাছেরা আকাশে ওড়ে, এটা কোন গুণের অভাব? ওড়ার যোগ্যতা আছে? হাওয়া মে উঠতা হো নাকি? যোগ্যতার অভাব নাই। সো এটা হচ্ছে যোগ্যতার অভাব। যোগ্যতা নাই, যোগ্যতার অভাব না, যোগ্যতা নাই। যোগ্যতা নাই কারণ যোগ্যতার অভাব। ওকে, আসেন। কোনটি সম্মুখ সংবৃত্ত স্বরধ্বনি? তাহলে সম্মুখ সংবৃত্ত, সম্মুখ মানে ওই যে ছক মনে আছে, এখানে প্রথমে ছিল রস্ব ই, এরপর ছিল রস্ব উ, এখানে ছিল স্বর আ, এরকম করে একটা ছক ছিল না? মনে আছে কিনা? শীট থেকে প্রয়োজনে আবার দেখে নেন। ও মাঝখানে একটা ছিল, এখানে হচ্ছে স্বর আ। সো এই চারটার মধ্যে কি কি ছিল দেখে নিব একটু, দিলে হবে। সো সম্মুখ মানে সামনে। সো এখানে দেখি আমরা এ ছিল না, তাহলে উত্তর হবে কি এটা। শীটের মধ্যে দেখেন, তাহলে হয়ে যাবে। আমি ভুল করতেছি? সম্মুখ সংবৃত্ত স্বরধ্বনি, পশ্চাৎ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি সরি, হ্যাঁ এটা ই হবে, ই হবে, হ্যাঁ ঠিক আছে। সম্মুখ সংবৃত্ত স্বরধ্বনি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ই হবে, ই হবে, ই হবে। এটা অর্ধ, এ হইতো অর্ধবৃত্ত, হ্যাঁ অর্ধ সংবৃত্ত হইতো। ঠিক আছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, এই তো পড়াশোনা দেখছেন আপনাদের আছে। হ্যাঁ, আ কেন্দ্রীয়, আ হচ্ছে কেন্দ্রীয়, এবং হচ্ছে এটা কেন্দ্রীয়, এবং শেষে কি হইতো? জোস, হ্যাঁ রস্বই রস্বই রস্বই, ঠিক আছে। শীতের মধ্যে দেখেন। আচ্ছা হ্যাঁ, ডি হবে অ্যান্সার। এন্তার 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 ডি হবে। হ্যাঁ ওকে ওকে, চলেন আমরা তামনা গাই। কি আছে দেখেন তো? আতে হতে কোন গুত্ত অতুদ্য বানানোর উদাহরণ? কোনটা বলেন তো, কোনটা হবে? কোনটা হবে?
বলেন এখান থেকে উত্তর দিন। আচ্ছা এখানে বানানটা ভুল আছে একটু, আমি ঠিক করে নেই। এখানে টাইপিং মিস্টেক ছিল আমার। আচ্ছা বলে ফেলি, কয়েকটা জায়গাতে ভুল ছিল, তো এগুলো অনেকগুলো ভুল ছিল। সেগুলা ভাইরা কাজ করার পরে আমি আবার হচ্ছে এই পিডিএফ স্লাইডটা আমি ঠিক করছিলাম। ঠিক করার পরে অফিস শেষ করে আমি এই পিডিএফটা আর এই স্লাইডটা হচ্ছে আমি এখানে পাঠাইছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে পাঠানোর সময় স্লাইড না পাঠাইয়া পিডিএফ পাঠিয়ে দিছি, যে কারণে এই যে কারেকশন করা এই পিডিএফটা এখানে আসা নেই, ভাইরা যেটা টাইপ করছিল সেটা আছে। সো আপনারা একটু দেখে নিলে হবে, ইনশাল্লাহ বুঝবেন। এই যে এখানে হচ্ছে খিও ছিল, ও আর হচ্ছে খিও, খিওর সাথে এখানে ও ছিল, এখানে ও ছিল। তাহলে এবার বলেন কোনটা শুদ্ধ? আন্তা দানি না, একজন বলছে আন্তার দানি না, তার দানা নেন না, তার আতেন আতেন দানি, আমরা আন্তার কি হবে, আতেন দানি তি হবে, কন্দ তি হবে বলতে কোনটা অতুত্ব বানান। হ্যাঁ, অতুত্ব বানানে তিবুত তিবুত থুদ্দ, উদ্যমুখী থুদ্দ, কাঙ্ক্ষণীয় থুদ্দ নাকি থুদ্দ না, থুদ্দ তো অতুদ্দ কোনটা বলতে, বলতে কোনটা কাঙ্ক্ষণীয় থুদ্দ কিনা, প্রবহমান থুদ্দ কিনা, থুদ্দ তো। আচ্ছা মিতৎকিয়া থুদ্দ, ব্যবহারিক থুদ্দ, এরপরে কোনটা থুদ্দ কোন? এতে দূরাকাঙ্ক্ষা থুদ্দ, দূরাকাঙ্ক্ষা কি দূরের আকাঙ্ক্ষা নাকি হচ্ছে যে আকাঙ্ক্ষাটা মানে না ভালো না, সেটা যেমন না যে দুরবি সন্ধি, সেই দুরবি সন্ধির মতো দূরাকাঙ্ক্ষা শুদ্ধ না। হ্যাঁ, এটা এই সিটা হচ্ছে উত্তর, এটা রস্যকার হলে শুদ্ধ হইতো। আর প্রতিদ্বন্দ্বিতা তো ঠিক আছে, সমস্যা নাই। সো দেখেন আপনার যেটা ভালো মনে হয়। ঠিক আছে দেখি চলেন। সো এটা এই কারণে শুদ্ধ উত্তর, দূরাকাঙ্ক্ষা রস্য হইলে শুদ্ধ হইতো, বাকি দেখেন সব শুদ্ধ। শুধু এখানে এই যে ক মূর্ধন্য হয়ে গেছে, দন্ত হয়ে গেছিল। ওকে, হ্যাঁ আপনার 4 বছর বলছেন, হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে। আমার বয়স তা বছর, আমি আগে বলতাম 18 বছর, এখন তা বছর হয়ে গেছে আমার বয়স। তোলেন তোলেন, আমরা তা বছর বয়সের কথা বলি, তোলেন। কি এত তততম পদ্ধতি কি ধরনের বিততন, কি ধরনের ভীষণ বলেন? ওকে, কি ধরনের? এটা হচ্ছে ক্রমবাচক না, ক্রমবাচক, শততম। তাহলে এই যে একটা ইংলিশে বলি হচ্ছে কার্ডিনাল অর্ডিনাল। একজন বলছেন এমন মাল আমরা আর কোনোদিন পাবো না। হ্যাঁ, আমার নামের মধ্যে মাল আছে তো এই কারণে বলছেন আপনি। আমি দেখছি আপনি আগে কমেন্ট করছেন একটা এরকম যে আপনারা আমার সবার মাল, যা মাল। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সমস্যা নাই, আমার নামের মধ্যেই মাল আছে, এখন কিছু করার নেই। আপনারা যা মনে চাই বলতে পারেন। ওকে, এখানে দেখেন শততম, এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। হ্যাঁ, অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল। সো অর্ডিনাল অর্ডার অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী বসবে, সিরিয়ালে বসবে, ক্রম অনুযায়ী বসবে, এই কারণে তার নাম হচ্ছে ক্রমবাচক। তাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলি ক্রমবাচক। ওকে, আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। বাক্যটি কোন রচনার অন্তর্গত? আমি জানি আসাদ গেটের কাহিনী কোথায় আছে, কোথায় আছে? রেইনকোটে আছে না, রেইনকোট। ওকে, মাশাআল্লাহ। ওকে ঠিক আছে, দোরহান ভাই বলতেন, দোহান আমার মাল তোমার মাল, দামাল দামাল বলতেন, দোরহান ভাই বুদ্ধি আমাদের বলতেন, দোরহান নাম, বোরহান আর কি ওনার নাম। ঠিক আছে, ওকে ঠিক আছে চলেন। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, কোন রচনা আছে? 18 বছর বয়স, এই 18 বছর বয়সের তরুণ আপনারা। আমিও তো বয়স এখন 18, তাই না? আরো কম মাঝে মাঝে ভাবি, যেমন আপনারা আজকে 4 বলছেন, ভাল লাগছে শুনে। আচ্ছা, ছিন্ন শব্দের প্রকৃতি প্রত্যয় কি? ছিন্ন শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে, এখানে দেখেন একটু, এটা মূলত সন্ধির কাহিনী, একটা কাহিনী আছে যদি প্রত্যয় কাহিনীর মধ্যেই সন্ধির একটা প্যারা আছে, ওই প্যারাটাতে যাবো না আমরা। যখন ডাবল ন থাকে, শেষেরটা ন হইলেও আগেটা দ হয়ে যায়। বুঝছেন? যখন ডাবল ন থাকে তখন শেষেরটা ন হয়, পরেরটা কি? তাহলে এর উত্তর কি হবে? ছিদ যোগ ন আছে অপশনে, ছিদ যোগ ন আছে অপশনে, হ্যাঁ আছে তো, এটা উত্তর। ওকে আসেন, খালি ভুলটার লেগে মাই খেয়ে যাচ্ছে, বুঝছেন? মাঝে মাঝে ভুলটা একটু থাকে তো, একটু ভুলটা কমাইতে পারতেছে না, এই কারণে মাই খাচ্ছি। নাহলে তো আমার 18 কেন 12 বললেও বানাইতো মোটামুটি, তাই না? দেখেন আমি কি খুবই বুড়ো দেখাচ্ছে না কেন? কি বলুন তো। নিচের কোন শব্দটিতে সভাপতি মূর্ধন্য ব্যবহৃত হয়েছে? সভাপতি, এইটার উত্তর দেন আপনারা, দেখি। আমি উত্তর দিব না, দেখি উত্তর কি হবে।
এইটার উত্তর কি হবে দেখি, বলুন তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম বলছে, আরে না কিসের বার আপনার 10। ঠিক আছে, এই তো ভক্তকুল এভাবে বেড়ে উঠবে আস্তে আস্তে। আচ্ছা চলেন, এইখানে যেটা হয়েছে একটু আমরা পড়ি, হ্যাঁ পড়াশোনা আসি, একটা পড়ি। চাণক্য বাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা। এই কণিকা শব্দ থেকে আসছে আসলে কণা, নাহলে দেখবেন কণা শব্দকে কিন্তু আপনি কোথাও স্বভাবতই মূর্ধন্যের মধ্যে পাবেন না। সো এই কণিকা থেকে কণা আসছে বিধায় উত্তর হচ্ছে এইটা। সো বাকিগুলো কেন উত্তর না, কেন স্বভাবত মূর্ধন্য না, এটা সহজে বুঝেন। দেন রেফের পরে প বর্গীয় বর্ণ এবং স্বরধ্বনি এবং মূর্ধন্য হবেই। যারা হচ্ছে চুম্বক তত্ত্ব হিসাবে পড়ছেন, অথবা আমি যেটা পড়াই হচ্ছে ট্রান্সফরমার এবং ব্যাটারি দিয়ে, যেটা পড়ছেন আপনি বুঝবেন নিশ্চয়ই, যে এই রেফের পরে প বর্গীয় বর্ণ প ফ ব ভ ম, এরপরে স্বরধ্বনি, এগুলো আসলে এরপর মূর্ধন্য হয়। এখানে দেখেন র এর পরে, মানে এই র মানেই তো হচ্ছে রেফ, রফলা এবং র, তাই না? সো রফলার পরে মূর্ধন্য হবে, রিকার পরে প বর্গীয় বর্ণ, এরপরে মূর্ধন্য হবে। আমরা জেনেছিলাম কি রি র মূর্ধন্য স, এগুলোর পরে কি হয়, মূর্ধন্য ন হয়। সো এখানে আবার রি মানে রিকার, র মানে হচ্ছে রেফ, রফলা, এগুলো আমরা বলছিলাম এতক্ষণ। সেই হিসাবে এগুলো নিয়মের মধ্যে হয়েছে। অপশন খ হচ্ছে নিয়মের মধ্যে হয় না, এটা স্বভাবতই মূর্ধন্য হয়েছে। একজন বলছে ভাইয়া সিরিয়াস ক্লাস করতে এসে আপনি একদম মোড চেঞ্জ করে দিয়েছেন। হ্যাঁ, জীবনে সিরিয়াসনেস বলতে কিছু নাই ভাই, সিরিয়াসনেস বলতে কিছু নাই। জীবনকে উপভোগ করতে শিখতে হবে। জীবনটা কয়দিনের, পজিটিভ ভাবে উপভোগ করতে হবে। মাঝে মাঝে নদীর পাড়ে চলে যাবেন, পুকুরের পাড়ে চলে যাবেন, ছাদে চলে যাবেন, শহরে মানুষ এলে একটু বিকাল বেলায় বা খুব ভোরে একটু প্রয়োজনে পার্কে যাবেন। এই রমনা পার্ক আছে, এরকম যেখানে অনেক সবুজ আলো বাতাস থাকে, দেখবেন মাইন্ড ফ্রেশ হবে। ওই সময়টার পরে যে আপনার শরীরে এনার্জি কাজ করবে, এটা অন্য কোনো সময় কাজ করবে না। সো জীবনকে এনজয় করেন। হ্যাঁ, চিল করতে হবে তো। ওকে, তো অবশ্যই যেন পজিটিভ হয়, যেন আবার চিল করতে যেন আপনার কোনো চিলে আবার নিয়ে না যায়। হ্যাঁ, মাথায় রাখবেন একটু। বেশি ঘুম আসলে ঘুমাইতে হবে। আচ্ছা, কথা ঘুম আসলে ঘুমাবেন না, তবে এখন না, এডমিশনের পরে এখন ঘুমানো যাবে না। আমি যদি আপনি কে জন্য নামটা খেয়াল করে নেই, আচ্ছা আপনি যদি আমার সাথে কম্পিট করেন ঘুম নিয়ে, বিশ্বাস করেন ইউ উইল ডেফিনেটলি লুজার, ইউ উইল বি, মানে আপনি নিশ্চিতভাবে আপনার লুজার হবেন আমার সাথে ঘুমের কম্পিটিশনে আসলে। কারণ আমি প্রচুর ঘুমাইতে পারি ভাই, আমার রেকর্ড আছে একটানা 23 ঘন্টা ঘুমাইছি, 23 ঘন্টা একটানা। তবে সেটা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর। সো প্যারা নেই, এখন ঘুমানো যাবে না, ট্রান্সফার করে ঘুমাবেন। এখন এটার বিসর্জন দেন একটু। ওকে, আসেন মেমোরি পার্টের জন্য বিসিএস এর পার্ট পড়লে কি হবে? বিসিএস এর পার্ট পড়লে হবে কিনা এটা বলা খুব কঠিন। মেমোরি পার্টের জন্য আসলে মেমোরাইজিং পার্টটা ওইখান থেকে সবসময় কমন পড়ে না, মাঝে মাঝে পড়তে পারে কিন্তু সবসময় কমন পড়ে না। ওকে, করছিলাম আমরা এখানে, এই যে একটা খুব মজার জিনিস, এটা একটু পড়াইতে চাই আমি, এটা পড়াবো। আমি একটু নোটসে যাই, এটা এই পেজটা রাখি আমরা, রেখে এখানে আসেন। সো ভাইয়া আপুরা আমাকে বলেন তো, এই যে এইটুকু আছে ভাঙলে কি পাওয়া যায়? বর্গীয় ইও না? আবার কেন এটা দিলাম, ধরুন এখানে ভুলে যাচ্ছি আমি, এখানে এই কালারটা স্যুট করছে না, খুবই সরি ভাই। এইটা ভাঙলে কি পাওয়া যায়? বর্গীয় ইও, তাই তো? সবাই একমত কিনা? আচ্ছা, আপনি একজন স্যারের কথা বলছেন, আমি তার ছোট ভাই। ওকে ওকে ওকে, হ্যাঁ ঘুমের ম্যারাথন ক্লাস নিব, সমস্যা নাই। লাইফ ইজ আ কম্বিনেশন অফ ঘুম এন্ড খাওয়া। ওকে ওকে, আসেন আসেন আসেন। এখানে প্রথমে কি হবে, প্রথমে দেখেন, প্রথমে এটা কিন্তু বর্গীয় দিলে উত্তরটা ভুল। প্রথমে হবে ইও, পরে হচ্ছে বর্গীয়। সো প্রথমটা ভুল হয়েছে এই কারণে। কিন্তু সেম একটা জিনিস দেখেন তো আছে কিনা এরকম, বর্গীয়
ইও। এই জিনিসটা জাস্ট জোস ভাবে খেয়াল রাখা যায়। দেখেন তো প্রথমে বর্গীয় চ না বর্গীয় চ, আর প্রথমে ইও এর অংশটা এখানে না, সেখানে প্রথমে ইও নিয়ে আসতে হবে। এটা খুব সহজ একটা জিনিস চলে গেছে। এবার আমাকে বলুন ভাইয়া, এখানে মূর্ধন্য ষ এর সাথে অবশ্যই ইও আছে, রাইট? তাই তো, মূর্ধন্য ষ এর সাথে ইও আছে না? আচ্ছা, আমাকে যারা থাকেন সমস্যা নাই, আমি রাখবো না। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এই আপনার কি বলছেন, দেখতে তো ইওর মতো মনে হচ্ছে। এই যে দেখেন এখানে কি সুন্দর করে ইও দেখা যাচ্ছে। এই যে এখানে ইও দেখা যাচ্ছে, এখানে ইও দেখা যাচ্ছে। কেন ইও হবে না? কেন মূর্ধন্য না হবে? ও সরি, বলেন দেখি ভাইয়ারা, কেন মূর্ধন্য ন হবে? কেন ইওটা উত্তর হবে না? কেন হবে না? কেন বলো, কেন কেন কেন? এইটা হচ্ছে একটা জোস জিনিস, এটা খুব বেসিক জিনিস, কিন্তু অনেক ভুল করি আমরা। ক খ গ ঘ উ, চ ছ জ ঝ ইও, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম। সো এই যে জিনিসটা, আমরা এটাকে আবার ভিন্ন নামে ডাকি না? কবর্গীয়, চবর্গীয়, টবর্গীয়, তবর্গীয়, পবর্গীয়, এই নামে ডাকি। আবার ডাকি হচ্ছে, এটা হচ্ছে কণ্ঠবর্গীয় বর্ণ, এটা হচ্ছে তালব্য, এটা হচ্ছে মূর্ধন্য, এটা হচ্ছে দন্ত, এটা হচ্ছে ওষ্ঠ। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, ক চ ট ত প। এই যে পঞ্চম সারির বর্ণগুলো আছে, আমরা তাকে কি ডাকি ভাইয়া? কি ডাকি? ডাকি হচ্ছে নাসিক্য, না? নাসিক্য বলি আমরা, এগুলোকে নাসিক্য বলি। আবার এগুলোকে আমি একটু আদর করে ডাকি হচ্ছে উপজাতি। দেখবেন উপজাতিরা কখনোই নিজের জাত ছাড়া অন্য কারোর সাথে কখনোই বিয়ে বসে না। সো এই যে নাসিক্য ধ্বনিগুলো আছে, সবসময় নিজের বর্গের সাথে যুক্ত হবে, অন্য কোনো বর্গের সাথে কখনোই যুক্ত হবে না। দেখেন তো, উকে কখনোই কি ক খ গ ঘ ছাড়া অন্য কারোর সাথে লুতুপুতু করতে দেখছেন? দেখেন নাই? আচ্ছা, একজন আবার একটা তথ্য দিয়ে দিয়েছেন, সমস্যা নেই, বলছি, আমি একটু পরে বলছি। ইয়কে চ ছ জ ঝ এছাড়া, মূর্ধন্যকে ট ঠ ড ঢ এছাড়া দেখেন নাই? সো এইখানে একটা জায়গা আছে, এই যে মটা, এই মকে আমরা বলি আবার কি? মকে বলি মির্জাফর। এ শুধু মির্জাফরই করে, ও নিজের জাত ছাড়াও অন্য জাতের সুন্দরী মেয়ে দেখলে বিয়ে করতে চায়। দেখা যায় এটা। হ্যাঁ, মির্জাফর দেখে বলছেন। হ্যাঁ, তাহলে এই মির্জাফর ছাড়া দেখেন এই মটা, দেখেন কুটমল, চিন্ময়, বাগ্মিতা, দেখবেন অনেক জায়গায় ম যুক্ত হইতেছে, কিন্তু বাকি নাসিক্য ধ্বনি নিজের জাত ছাড়া অন্য কারোর সাথে কখনোই যুক্ত হয় না। আবার দেখেন, আমরা তিনটা স চিনি না? আসে, এটা আসে না তো, এটা আসে না, এটা কি ভালো আসে? এটা ভালো আসে না। ওকে, কালোটাই নেই, ঠিক আছে। আমরা তিনটা স দেখেছি, তিনটা স, একটা হচ্ছে তালব্য স, একটা হচ্ছে মূর্ধন্য স, একটা হচ্ছে দন্ত স। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। তালব্য স তালব্য ধ্বনির সাথে, মূর্ধন্য স মূর্ধন্য ধ্বনির সাথে, দন্ত স দন্ত ধ্বনির সাথে। দেখেন তো, আমি যদি লিখি, এই পাশে লিখি নিশ্চয়, বৃশ্চিক, শিরশ্ছেদ, চ ছ এর সাথে কে যুক্ত হচ্ছে? তালব্য স যুক্ত হচ্ছে। আবার দেখেন, আমি যদি বলি কষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ, নষ্ট, দেখেন তো ট ঠ ড ড এর সাথে কে যুক্ত হচ্ছে? মূর্ধন্য স যুক্ত হচ্ছে। আবার যদি বলি হচ্ছে হস্ত,
মুখস্থ, বৃত্তস্থ, পরিধিস্থ, কণ্ঠস্থ, এই যে শব্দগুলো তথ দদের সাথে কে যুক্ত হচ্ছে? দন্ত স যুক্ত হচ্ছে। এখানে একটা ব্যতিক্রমী শব্দ আছে, প্রশ্ন। এই প্রশ্নেতে হিসাবে এই দন্ত নয়ের সাথে দন্ত স যুক্ত হওয়ার কথা, কিন্তু দন্ত স যুক্ত হয় না, তালব্য স যুক্ত হয়। সো এখন দেখেন আমার এই জায়গাটা ছিল কি ভাইয়া, দেখেন তো একটু, এটা এর নাম কি? এর নাম কি? মূর্ধন্য স না? তাহলে মূর্ধন্য স এর সাথে কোনোভাবে কি তালব্য ইও যুক্ত হইতে পারবে? তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কশ্চিনকালে কোনো সম্ভাবনা আছে? নাই। সো নাসিক্য ধ্বনিগুলো সবসময় নিজের জাতের সাথে যুক্ত হয়। এই বিষয়টা যদি আপনি ভালো করে মাথায় রাখতে পারেন, অনেকগুলো শব্দ আপনার মনে থাকবে। কিভাবে দেখেন, আমাকে যখন বলা হচ্ছে যে বিষণ্ণ একটা শব্দ, ক্ষুণ্ণ একটা শব্দ, এই শব্দগুলোর মধ্যে প্রথমে মূর্ধন্য ন আছে, কিন্তু পরেরটা কোন ভাইয়া? প্রথমে মূর্ধন্য ন আছে, পরেরটা কোন? বলুন তো একটু দেখি। মূর্ধন্য নয়ের সাথে কোন ন আছে বলুন তো একটু দেখি। অনেকে দন্ত ন বলছেন। ভাইয়া মূর্ধন্য ন মানে মূর্ধন্য ধ্বনি, এর সাথে দন্ত ধ্বনি কিভাবে যুক্ত হইতে পারে? কোনোভাবে কি সম্ভব? নাসিক্য ধ্বনি কি বলছে এতক্ষণ? নাসিক্যগুলো সবসময় নিজের জাতের সাথে যুক্ত হবে। সো মূর্ধন্য একটা নিশ্চিত হলে পরেরটা অবশ্যই মূর্ধন্য, কোনোভাবেই দন্ত বলা যাবে না। অনেকেই ভুলভাল এখানে একটা তথ্য দেয় যে দুইটা মূর্ধন্য একসাথে বসে না। ভাই আপনি মোবাইলে টাইপ করতেছেন না? প্রমাণ দিই আপনারা, এখন প্রমাণ নেন। এই যে বড় হাতের এন লিখছেন, লেখার পরে এটা মানে কি? মূর্ধন্য ন। ছোট হাতের এন লিখলে কি হয়? দন্ত ন। দেখেন তো একটা বড় হাতের এন, একটা ছোট হাতের এন লিখে দেখেন তো কি আসে? এরকম আসবে, প্রথম একটা মূর্ধন্য ন, এরপর দন্ত ন আসবে। কিন্তু দুইটা বড় হাতের এন লিখেন তো, দেখেন তো কি আসে? সো অভ্র টাইপ করলেও সহজে বোঝেন আপনি। আর নিয়ম তো ওইটাই যে নিজের বর্গের সাথে যুক্ত হবে। সো একটা যেহেতু মূর্ধন্য নিশ্চিত হয়েছেন, তো অবশ্যই পরেরটা কি হবে? মূর্ধন্য হবে। যেমনটা দেখেন, আমি যদি বলি যে আচ্ছা একজন লাল কালার দেওয়ার কথা বলছেন, দেখি লাল কালারটা দিয়ে। আমি যদি বলি হচ্ছে অন্য, যদি বলি ভিন্ন, লাল কালার ভালো আসে? হ্যাঁ, খারাপ আসে না তো, মোটামুটি চলে। সো এই যে অন্য ভিন্ন বললে ভাই বলেন তো এখানে প্রথমেরটা কোন? আচ্ছা এটা যে প্রথমটা মূর্ধন্য বুঝছে কেমনে? এখানে প্রথমে যে মূর্ধন্য বুঝছে কেমনে? অর্ধমাত্রা। সো অর্ধমাত্রা মানে মূর্ধন্য ন, তাহলে এখানে পূর্ণ মাত্রা আসে দন্ত ন। তাহলে প্রথমেরটা দন্ত ন হইলে পরেরটা কোন বলেন তো? প্রথমটা দন্ত ন হলে পরেরটা কোন? অবশ্যই দন্ত ন, এটা দন্ত ন। তো দেখেন এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে এই যে এখানেও আছে পিঙ্ক কি জানো, এখানেও দন্ত নিচে ছিল, এখানেও নিচে ছিল। এক নিচে মূর্ধন্য হয়েছে আর একটি দন্ত হয়েছে। সো বিষয়টা কি বোঝা গেল? যে যার দলের তার পরিচয় সেভাবে হবে। যে বলো না একটা হাদিস আছে এরকম যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কোনো কওমের সাথে, গোত্রের সাথে, জাতির সাথে সাদৃশ্য করলো সে তাদের অন্তর্ভুক্ত। সো এইখানে যে যে যার দলে আছে সে তার দলে হিসেবে অন্তর্ভুক্ত হবে। বুঝছেন কিনা? হ্যাঁ আচ্ছা, মির্জা কালার ইউজ করবো, সমস্যা নাই। তাহলে এখানে দন্তন্য ছিল, পরটা দন্তন্য, এখানে মূর্ধন্য ছিল, পরটা মূর্ধন্য। এটু ক্লিয়ার? এটু ক্লিয়ার? এটু ক্লিয়ার? আচ্ছা একদম ক্লিয়ার না? বলছি এখানে প্রথমটা যেই ন,
পরেরটা শীর্ণ হবে নয়ের ক্ষেত্রে। আর একটু সহজ কথা বলছিলাম, সবসময় নিজের জাতের সাথে যুক্ত হবে। একই বর্গের ধ্বনি যুক্ত হওয়ার ক্ষেত্রে এটা মেনটেন করবে। যদি একই বর্গ না হয় তাহলে সেটা মেনটেন করবে না। তো এখানে প্রথমটা মূর্ধন্য ন, নিচেরটা অবশ্যই মূর্ধন্য ন হবে। এখানে প্রথমটা দন্তন্য মানে পরেরটা অবশ্যই দন্তন্য হবে। এখানে একটা প্রথমটা মূর্ধন্য স মানে অবশ্যই নাসিক্যটা মূর্ধন্য নয় হবে, কোনোভাবেই তালব্য ইয় হইতে পারবে না। বুঝছেন? বুঝছেন কি এবার? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে আসুন। সো আমরা যেখানে ছিলাম এখানে মোটামুটি এইটুকু হয়ে গেছে। আরেকটু জিনিস দেখাই দিই হালকা করে, বলেন দেখি। এই যে এইটা 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 একটা হচ্ছে, আচ্ছা আমি ট্রল করলাম না, এখানে ট্রল করা যায় একটা জিনিস লিখলাম না আমি। ধরুন এক লিখছি, এক, তাহলে এ লিখছি। এটা হচ্ছে ছাত্র মানে কি ত রফলা, তাই না? ত আর হচ্ছে র। এখানে হচ্ছে কি বলুন তো, যে শুক্র, যারা এভাবে লিখেন, অনেকে এভাবে লিখেন। সো এখানে বিষয়টা খেয়াল করি একটু আমরা। এই যে এই অংশটার সাথে এই অংশটা মিল আছে না? শুক্র, চক্র, চক্র আছে, শব্দ চক্র আছে, এরকম চক্র। এটার সাথে এখানে একটা বিষয় দেখেন তো, শত্রু, ত্রুটি। এখানে প্রশ্নটা কেমন হইতে পারে? প্রশ্নটা হইতে পারে এটা দিয়ে বললো এখানে বর্ণ বিচ্ছেদ করো। সো উপরেরটা বর্ণ বিচ্ছেদ কি হবে? ক আর হচ্ছে র। এখানে বর্ণ বিচ্ছেদ কি হবে? ত র রস্য উ, তাই না? জাস্ট এই যে যুক্ত ব্যঞ্জন এইটুকু বলছিলাম আমরা। বুঝছেন কি? এইখানে আরেকটা বর্ণ সমস্যা হইতে পারে, আচ্ছা লাগবে না, এটা মোটামুটি আপনার পারছেন। এই যে বর্গীয় জিও এটা গেল। আচ্ছা এখানে একটা জিনিস টান দিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে ইও চ ইও ছ, তাই না? প্রথমটা হচ্ছে ইও, এরপরে চ, এটা হচ্ছে ইও, এরপর ছ। ওকে, আমাদের স্লাইডে চলে যাচ্ছে। আমরা স্লাইডটা ছিল এইটা ভাঙলে কি পাওয়া যায়। আচ্ছা এখানে এখানে একটু দিয়ে দিই, আরেকটা জিনিস ছিল। হ্যাঁ, এই যে ক্ষীয় আছে এর সাথে এটা কি? এই ক্ষীয় আছে এর সাথে এটা কি? এর আগে বলুন তো, এই তয়ের নিচে এটা কি আর তয়ের নিচে এটা কি? প্রথমেরটা বলুন তো, তয়ের নিচে কি আছে ভাইয়া? তয়ের নিচে কি আছে? স্ক্রিনশট নিবেন, সমস্যা নেই। এটা বলবো পিডিএফ দিয়ে দেওয়ার জন্য, এটা পিডিএফ দিয়ে দিবে, যা লিখছি পিডিএফ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। স্ক্রিনশট নিন। তয়ের নিচে হচ্ছে দন্ত ন। তয়ের নিচে কোন ন ভাইয়া? দন্ত ন। কিন্তু তয়ের নিচে দন্ত ন হইলেও হয়ের নিচে কি ভাইয়া? হয়ের নিচে কিন্তু মূর্ধন্য ন, আর হয়ের পাশে হচ্ছে দন্ত ন, তাই না? হয়ের ক্ষেত্রে ব্যতিক্রম, হয়ের ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে দেখেন একটু, তয়ের সাথে কে আছে ভাইয়া? ম আছে না? এটা মাথায় রাখবো। ম মাথায় ওঠে, ম মাথায় ওঠে, ম মাথায় ওঠে, মাথা পর্যন্ত উঠলে সেটা হচ্ছে ম। সো এইখানে দেখি আমরা কয়ের সাথে মূর্ধন্য ন আর মূর্ধন্য স। এরপরে বলুন তো কে আছে এখানে? এটা বলেন, এটা কে আছে বলেন? কয়ের সাথে মূর্ধন্য নিচে মূর্ধন্য স এরপরে কি আছে? ক মূর্ধন্য স এরপরে কে আছে? অবশ্যই মূর্ধন্য ন। কেন? কারণ মূর্ধন্য স এর সাথে অবশ্যই মূর্ধন্য ন যুক্ত হবে। ঠিক এইখানে কয়ের সাথে মূর্ধন্য স, কিন্তু এটা নিচে ছিল না, নিচে না মাথায় উঠছে। আর মাথায় উঠে কে?
মাথায় ওঠে হচ্ছে ম, তাহলে ম মাথায় ওঠে, ম মাথায় ওঠে। এই কারণে দেখেন আমরা যেখানে ছিলাম ক কি হলো, আহা এখানে ছিল ক যোগ মূর্ধন্য স যোগ আর মটা যেহেতু মাথায় ওঠে, তাই না? সো ক যোগ মূর্ধন্য স যোগ ম। বুঝতে পেরেছি কিনা? ওকে 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 ওকে। মেঘনাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার অংশ। বানানটা রস্বইকার দিয়ে, হ্যাঁ। রাবণী, রাবণী মানে রাবণের সন্তান, তাহলে মেঘনাদ। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে দেবতা ইন্দ্রকে ছিনায় নিয়ে আসছে, মেঘনাদ। এত সাহসী ছিল। এবং সে হচ্ছে বাসব ত্রাস, বাসব বিজয়ী, বাসব মানে দেবতা বাসবকে সে আটক করে নিয়ে আসছে। সো বাসব বিজয়ী, বাসব ত্রাস, ইন্দ্রজিৎ, রাবণী সবাই হচ্ছে মেঘনাদ, রাবণের ছেলে। একমাত্র রাঘব হচ্ছে রঘু বংশের যে জন্ম, রাম এ হচ্ছে রাঘব, এটা হচ্ছে রামের সমার্থক শব্দ, রামের নাম একটা রাঘব। সো উত্তর হচ্ছে রাঘব, সে মেঘনাদ না। কোনটি অনুজ্ঞার উদাহরণ? অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, এগুলো হচ্ছে অনুজ্ঞা। তুমি যাও, এটা হচ্ছে অনুজ্ঞা। কোন শব্দের অর্থ হচ্ছে বায়ু? আমরা জানি হচ্ছে সমীর শব্দের অর্থ বায়ু, বাকিগুলো আপনি জানেন। তরু মানে গাছ, বাড়ি মানে কি, বাড়ি দেয় যে, জল দেয় যে। বাংলা ভাষায় স্পর্শ ব্যঞ্জন জানি আমরা 25টি, এর কথা আছে অনেক, 24, 25, আরে 25, 20, 16 দিয়ে না যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পে কন্যাকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়েছিল? বিনোদা এসে বলছিল মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, তাই না? ব্রাহ্মণটা করে দিতে বলছেন, ব্রাহ্মণ, ব্রাহ্মণটা করে দিতে বলছেন, করে দিয়ে একটু ব্রাহ্মণ। সহজ জিনিস, এর সাথে হয়ে ম আছে, হওয়ার ম। এটাতে প্রথম ব আর রফলা, পরে হওয়ার ম, পরে মূর্ধন্য ন। ওকে, 17-18 সেশনে কি আছে দেখি। মোতার হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক বলেছে? এটা হচ্ছে জীবন ও বৃক্ষ ছিল এক সময়, ওটা বৃক্ষকে বলছিল। এটা লাগবে না আপাতত, এটা আমাদের পাঠ্য না। চলো কোথাও ঘুরে আসি, নিম্নরেখা পথটি কি ধরনের বাক্য? এটা উত্তর ছিল, অপশন ছিল এখানে কোথাও, হ্যাঁ, দাগ দিচ্ছ কোথাও। চলো কোথাও ঘুরে আসি, এটা হচ্ছে অনির্দিষ্টতা, মানে স্পেসিফিক তো না। কোথাও বলতে কোনো স্পেসিফিক বলা হচ্ছে যে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নানার বাড়ি, বউর বাড়ি, বোনের বাড়ি, জামাইয়ের বাড়ি, কিছু বলা আছে? নাই তো। সো কোথাও হচ্ছে অনির্দিষ্টতা বোঝাচ্ছে এখানে। এটা হচ্ছে পদার্থ নির্দেশক, সরি সর্বনাম। তৃষ্ণার্ত কোন সমাসের উদাহরণ? তৃষ্ণার্ত হচ্ছে তৃষ্ণা দ্বারা ঋত, তৃষ্ণা দ্বারা ঋত বা প্রাপ্ত। তাহলে এই দ্বারা দিয়ে করছে তৃতীয় বিভক্তি, আর এটি লোপ পালে তৎপুরুষ হবে, তৃতীয় তৎপুরুষ। বুঝতে পেরেছি নিশ্চয়ই। আহ্বান ছোট গল্পে তিত্তিরাস একটা বৃক্ষের নাম, এক ধরনের গাছ। আহ্বান তো আমাদের নাই। বাঘের আক্রমণ থেকে পরিত্রাণ পেতে গাওয়া হয় গাজীর গান, এটা অনেক অনেক অঞ্চলে গায়, সম্ভবত হচ্ছে খুলনা অঞ্চলে গায় গাজীর গান, খুলনা অঞ্চলে। হ্যাঁ, এত সহজ প্রশ্ন, আসলে সহজ প্রশ্ন হয়, মাঝে মাঝে একটু দিয়ে একটা ধরা দেয় আর কি। তার বয়স বেড়েছে, তার বয়স বেড়েছে, দেখেন তো এটুকু একটা স্বাধীন বাক্য না? তার বয়স বেড়েছে। বুদ্ধি বাড়ানি, তাই দুটি স্বাধীন বাক্য যুক্ত হলে তাকে বলা হয় কি ভাইয়া? যৌগিক বাক্য। দেখবো দুইটা স্বাধীন বাক্য পাওয়া যায় কিনা। আচ্ছা, আহ্বান তো হ্যাঁ ফুল সিলেবাসের মধ্যে আছে না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এই দেশের বুকে 18 আসুক নেমে, এটা উত্তর আমি দিব না। এটা হচ্ছে টিকা অংশে একটা উত্তর আছে, পাঠ পরিচিতির মধ্যে একটা আছে। আপনারা দেখে নিবেন, দেখার পরে টিকা অংশে যা উত্তর, এটা হচ্ছে উত্তর। কেন? কারণ টিকাটায় খুবই স্পেসিফিক করে ব্যাখ্যা দেওয়া হয়, প্রত্যেকটা শব্দ ধরে ধরে। সো এবং স্যাররাও প্রশ্ন করার ক্ষেত্রে টিকা অংশটা বেশি গুরুত্ব দিয়ে প্রশ্ন করেন। এই কারণে টিকাকে আমরা মাথায় নিব, টিকা অংশে যা উত্তর আছে ওটা হচ্ছে উত্তর। এই টিকা হচ্ছে টিকা টিপ্পণী। আর টিকা আছে ছোট্টবেলায় আমাদের দিছে না, সবার হাতের মধ্যে চিহ্ন আছে টিকা। সো টিকা কিন্তু বানান দুইটাই শুদ্ধ, এটা টিকা টিপ্পণী মানে নোটস, এটা হচ্ছে টিকা, হচ্ছে যেটা টিকা দেয় আমাদেরকে। 7-8 হচ্ছে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার,
প্রবচনটি সার্থক প্রবচন কোনটি? সমার্থক, সমার্থক। দেখেন তো, ঢালও নাই, তলোয়ারও নাই, কিন্তু সে কি বলছে? সে নিধিরাম সর্দার, মানে বিশাল হ্যাডমলা সর্দার না, হ্যাডম আছে তার মধ্যে। কিন্তু দেখেন তো, বিষ নেই তার কুলুপনা চক্কর, মানে বিষ নাই, আবার এমন চক্কর ধরছে মনে হয় ছবল দিয়ে শেষ করে দিবে, কিন্তু তার কিন্তু বিষ নাই। সো এইটার সাথে এটার সমার্থতা পাওয়া যাচ্ছে, এই কারণে উত্তর হচ্ছে অপশন ডি। 9 আসি, ইন্টারপ্রেটার মানে হচ্ছে কি? ইন্টারপ্রেট করে যে, নাকি ইন্টারপ্রেট করে যে, দোভাষী। কোন শব্দটি শুদ্ধ? এইখানে একটা বিষয় মাথা রাখেন, এখানে যদি হচ্ছে শুদ্ধ যোগ অশুদ্ধ বলি, এটা শুদ্ধ। বানানটা একটু দেখি আমরা, একটু বুঝাই বলি, তাহলে সহজে বুঝবেন। শুদ্ধ যোগ অশুদ্ধ, কিন্তু এই শুদ্ধ বললে এখানে যে অ আছে, শুদ্ধ বললে অ আছে, এখানে অ আছে, মিলে কি হয়েছে ভাইয়া? আ হয়েছে। শব্দ হবে শুদ্ধা, শুদ্ধ, এটাও শুদ্ধ শব্দ। আরেকটা হচ্ছে শুদ্ধি যোগ অশুদ্ধি, তাহলে এখানে আছে রস্বই, এরপর আছে অ, তাহলে এটা জফলা হয়ে যাবে, তাই না? শব্দ কি? শুদ্ধ, সরি, এই শুদ্ধ, এরপরে শুদ্ধি হবে। এখান থেকে দুইটার মধ্যে একমাত্র আছে হচ্ছে অপশন খ। এটা উত্তর হইতে পারতো যদি রস্বইকার থাকতো। এইটুকু বুঝছেন কিনা? আশা করছি বুঝছেন। 11তে যাই আমরা। খুব বাঁচা বেঁচে গিয়েছি। দেখেন তো, ক্রিয়ার যে মূল এবং কর্মের মূল সেম না, তখন আমরা সমধাতুজ কর্ম বলে বা ধাত্বর্থ কর্ম বলে। ক্রিয়ার মূল কর্মের মূল হলে একই হলে। ওকে, কোন বাগধারাটির অর্থ চাতুরি করা? চাতুরি করা হচ্ছে লেজে খেলা, মানে লেজ নিয়ে খেলা করে না, সাপের লেজ নিয়ে খেলা না, নাকি চাতুরি করা, ছল চাতুরি করা না, চাতুরি করা, চালাকি করা। কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কি? লাঙ্গল। 14তে আসে নিগর শব্দের অর্থ কি? হচ্ছে বেরি। নিগর মানে হচ্ছে বেরি দেওয়া। সভয়ে লোকটি বলল, মানে ভয় সহকারে লোকটি বলল বাঘ আছে। এখানে নিম্নরেখা পদটি কোন পথ? তাই সভয়ে, ভয় সহকারে, ভয়ের সাথে এ বিভক্তি আছে না? বিভক্তি হইলে ভাইয়া, আচ্ছা এখানে তো হিসেবে বিশেষ্য পদ হইতে পারত এক হিসাবে, কিন্তু অপশনে বিশেষ্য নাই। দ্বিতীয়ত হচ্ছে এই যে বলল, এই বলল ক্রিয়াটাকে মডিফাই করছে কে? কিভাবে বলছে? কিভাবে? সবে, তাহলে ক্রিয়ার বিশেষণ না? তো অপশনে ক্রিয়া বিশেষণ আছে? হ্যাঁ আছে। তাহলে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। 16, কোন গুচ্ছ তরঙ্গের সমার্থক? তরঙ্গ শব্দের সমার্থক হচ্ছে লহরী এবং হিল্লোল। লহরী এবং হিল্লোল। বিচি শব্দ ঠিক আছে, এটা তরঙ্গ বোঝায়, কিন্তু সৈকত তরঙ্গ না। সো সায়র হচ্ছে সমুদ্র। সো এগুলো আপনি বুঝতেছেন, একটাও বাকিগুলো হয় না। নিনাদ কলা হলে এগুলো কি নিনাদ ঝগড়া। বেরি মানে হচ্ছে ডান্ডা বেরি, বুঝেন? এই যে পুলিশ ধরলে মাঝে মাঝে অনেকে হচ্ছে ডান্ডা বেরি পরায় না, পায়ের মধ্যে হাতের মধ্যে, ওটা হচ্ছে বেরি। বিড়াল প্রবন্ধে নিমিত বাগবানা পরীক্ষা আপনাদের অপশন নাই, এটা নিমিলিত লোচন মানে হচ্ছে বোঝায় যে বন্ধ চোখ। এটা আপনাদের অপশন ইতে নাই, সিলেবাসে নাই। নিম্নের কোনটির অপনিহিতির উদাহরণ? অপিনিহিতি বুঝতেছি, পরে রস্য আগে আসছে, অপিনিহিতি, তাই না? খুব সহজ ছিল প্রশ্ন কিছু। রোকেয়া শাখাত হোসেনের পারিবারিক ভাষা ছিল উর্দু। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত আমরা জানি? এটা হচ্ছে আয়ত্তাধীন অশুদ্ধ, আয়ত্ত অথবা অধীন হবে, বাকি সব শুদ্ধ। পর্তুগিজ আনানাস থেকে আনারস, দেখেন তো এই সমান ছিল না, কি হয়েছে? অসমান, তাহলে বৈসাদৃশ্য হয়েছে, বৈসাদৃশ্য। মন্দকে মন্দ বলতেই হবে, বিভক্তিযুক্ত হয়েছে, তাহলে বিশেষ্য পদ, আর এটা বিশেষণ, তাহলে প্রথমটা বিশেষ্য, পরেরটা হচ্ছে বিশেষণ। বুঝতেছেন কিনা? আমি খুব ফাস্ট আগাচ্ছি?
চেষ্টা করছি, খুব বেশি নাই, আর অল্প কিছু প্রশ্ন আছে। না কোন জাতীয় শব্দ, এটা হচ্ছে অব্যয়পদ। নাটা অব্যয়পদ, এটা অনেকে হয়তো জানতেন না। 24-এ আসে কোন বানানগুচ্ছ শুদ্ধ? তো এখানে মধ্যাহ্ন অপরাহ্ন দুইটা শুদ্ধ, ঊর্ধ্ব হলে দীর্ঘ হইতো, আবার বয়রেফ হইতো, যন্ত্রণা মূর্ধন্য ন হইতো, পঙ্ক্তি বানানটা হইতো এরকম। এরপরে ধস বানানটা বফলা নাই। এরপর হয়তো পিপি লিকাতে প্রথমে রস্বই, এরপরে দীর্ঘই, এরপরে রস্বই, এরকম হইতো, তাই না? ওকে, আমাদের মোটামুটি শেষ। সো এইখানে আমরা যেই জায়গাটাতে ফোকাস করতে যাচ্ছি এবং শেষ করতে যাচ্ছি, আমরা একটু সাজেশন দিচ্ছিলাম, সেই সাজেশনের মধ্যে আমরা একটু ফিরে আসি। সো এইখানে দেখেন তো কি মনে হচ্ছে, তখন লিখিত তো মোটামুটি পড়ছেন, এমসিকিউ যে 2-3 বছরের প্রশ্ন সলভ করলো আমরা, কি মনে হচ্ছে কি কি পড়া উচিত? এই এমসিকিউ গুলো দেখেন, দেখে আপনি নিজে বোঝেন যে কোনটা অবশ্যই পড়া দরকার। আমরা দেখতে পাচ্ছি সেখানে সমাস প্রশ্ন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুদ্ধিকরণের প্রশ্ন হয়েছে, বানানের প্রশ্ন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পদের প্রশ্ন হয়েছে, অব্যপদ, বিশেষ বিশেষণ প্রশ্ন হয়েছে। সো যেগুলোর প্রশ্ন হয়েছে অবশ্যই শেষ করতে হবে, এগুলো পড়া লাগবে। যেগুলো শেষ হয় না, কারকের প্রশ্ন হয়েছে, সো কি কি প্রশ্ন হয়েছে আপনি দেখেন, দেখে এই টপিকগুলো পড়েন, এর বাইরে পড়া দরকার নেই। তো আমার পরামর্শ থাকবে, আপনারা বিগত প্রশ্ন, আমাদের প্রথমে বলছিলাম যে বিগত বছরের প্রশ্ন দেখবো। সো এই যে বিগত বছরের প্রশ্ন দেখছেন, আপনি প্রথমে 10 বছরের প্রশ্ন দেখবেন, এরপরে হচ্ছে অনুধাবনটা দেখবেন ফার্স্ট পার্টে, ব্যাকরণের সংজ্ঞা দৃষ্টান্ত পিডিএফ দিব, বানানের একটা পিডিএফ দিব, উচ্চারণ তো পড়বেন। সাথে পঞ্চম যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে নতুন করে না, ব্যাকরণ আবার নিচ্ছে কেন, ব্যাকরণ যা পড়েছেন, পূর্বে যা পড়েছেন, পূর্বে যা পড়া হয়েছে সেগুলোর রিভিশন। সো আশা করছি এর বাইরে খুব একটা লাগবে না ইনশাল্লাহ, আশা করছি। এটা হচ্ছে আমার ফাইনাল টাস্ক, আমি বলবো এটুকু পড়লে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? ভাইয়া আমরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা, কিন্তু অনেকেই আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে বলে, কী করবো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করবো কেউ? হ্যাঁ, আবেদন করেন, চান্স পাইলে ভর্তি হইতে কথা আছে, আবেদন করেন, করে রাখেন। ঢাকা পরীক্ষা খুব খারাপ হয়, এতদিন খুব ডিপ্রেশন ছিলাম, যার কারণে জাবির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারিনি এতদিনে। তো এখন আমার জন্য কোনটা প্রস্তুতি ভালো হয়, জাবি নাকি জবি, প্লিজ সাহায্য করবেন। প্রস্তুতি আসলে যা নেওয়ার নিয়ে ফেলছেন ভাই। আমার একটা ফাইনাল কথা শোনেন, আমি জাহাঙ্গীরনগরে 17তম ছিলাম সি ইউনিটে, তখন সি এর মধ্যে অনেক কিছু ছিল, এখনো কিছু ভাগ হয়েছে আবার। সি মানে তখন আর্টস কিন্তু ছিল, কমার্স না। তো এখন যেটা হয়েছে, আমি একটা প্রশ্ন ব্যাংক কিনছিলাম, প্রশ্ন ব্যাংক কেনার পরে কিছু কয়েকটা পেজ পড়ছি, আমি জাস্ট প্যাটার্নটা দেখছি যে কী কী প্রশ্ন হয়েছে বিগত বছরে। প্যাটার্ন দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এইভাবে শুধু প্রশ্ন ব্যাংক সলভ না করে ওই প্রশ্ন কোন কোন টপিক থেকে হয়েছে মোটামুটি সে আলোকে আমি নোট করে নিই আলাদা, যে এই প্রশ্ন হয়েছে, এই টপিক থেকে প্রশ্ন হয়েছে, এমনটা না। আমি দেখছি প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়। কিছু ম্যাথ, আমাদের তখন 3-4টা ম্যাথ থাকতো প্রত্যেক বছরই, তো ম্যাথ আমি যদি করি নেই, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, এসএসসিতে, ইন্টারে আর্টসে চলে আসছিলাম, ম্যাথে মোটামুটি খুব একটা উইক ছিলাম না, কিন্তু ম্যাথ করতে হয় না আমার পার্সোনালি। তো যাক আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আমি হচ্ছে পরীক্ষা দিই ভালো করে আলহামদুলিল্লাহ। কিন্তু পরীক্ষা দেওয়ার আগে আমার যে কৌশলটা ছিল, আমাদের ফোকাস থেকে যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসের নোট যারা ভাইরা পড়াইতেন, স্যাররা পড়াইতেন, সেই নোটগুলো প্রথমে দেখেছি, দেন শিটগুলো দেখছি, এবং আমাদের যে ক্লাস টেস্ট, মডেল টেস্ট, আমাদের তখন উইকলি টেস্ট ছিল না, ক্লাস টেস্ট, মডেল টেস্ট, অ্যাসেসমেন্ট টেস্ট এবং স্পেশাল টেস্ট, এই টেস্টের প্রশ্নগুলো আমি সলভ করছি। সো আমার এমন মাঝে মাঝে হয়েছে, ইভেন ঢাবির পরীক্ষার দিন আমার কাছে মনে হয়েছে শুধু আমাদের ফোকাসের যে ক্লাস টেস্ট, মডেল টেস্ট, স্পেশাল টেস্ট, গাইড টেস্ট, এই শুধু পরীক্ষাগুলো থেকেই আমার কাছে মনে হয়েছিল ঢাবিতে মনে হয় 60% কম পড়ছে আমার। এটা আমার অনুভূতি হয়েছিল পরীক্ষা দেওয়ার পরে।
সো আমি যেটা পরামর্শ দিব আপনাকে, আপনি হচ্ছে এতদিন যা পড়ছেন তাই শুধু রিভিশন দেন। নতুন করে জাহাঙ্গীরনগরের জন্য নতুন কিছু পড়ার দরকার নেই আসলে। হ্যাঁ, ওইখানে জাহাঙ্গীরনগর যেটা আছে, জাহাঙ্গীরনগরের জন্য আপনার হচ্ছে জাহাঙ্গীরনগর ক্লাস তো নিশ্চয়ই হবে বা অথবা হয়েছে, হইলে তো ভালো, আর না হইলে হবে সামনে। তো জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে যেটা আমি বলবো, জাহাঙ্গীরনগরে আপনার হচ্ছে কিছু সাবজেক্টিভ বলতে হচ্ছে ওদের বিভাগীয় কিছু প্রশ্ন হয়, যেই গ্রুপের প্রশ্ন হয়, গ্রুপ ভিত্তিক কিছু প্রশ্ন হয়, সেগুলো গুগলে সার্চ দিলে টুকটাক পেয়ে যাবেন, অথবা কিছু চটি বই পাওয়া যায় ওই টপিক ভিত্তিক, সেগুলো একটু পড়লে হয়ে যাবে। ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। আমার কাছে পরামর্শ বা মোটিভেশন যাচ্ছে না, আমি মোটিভেট করি না কাউকে আসলে। মোটিভেশন দেওয়ার ক্ষেত্রে আমি খুবই অনীহা প্রকাশ করি একটা কারণে, যে আসলে মোটিভেশন দেওয়াটা ঠিক না। কারণ এই মোটিভেশনটা যদি আপনার নিজ থেকে না আসে, আমার মোটিভেশনটা আপনার খুব কাজে লাগবে না। আমার সবচেয়ে বড় মোটিভেশন ছিল আমার আব্বা আম্মার পরিশ্রম। আমি ভাবতাম যে এই পরিশ্রমগুলো আব্বা আম্মা করছেন আমার জন্য, তাদের কি লাভ? আল্লাহ না করুক আমি প্রতিষ্ঠিত হইতে হইতে তারা তো দুনিয়া থেকে চলে যেতে পারতেন। সো আল্লাহ হয়তো আলহামদুলিল্লাহ হায়াত দিয়েছেন, আমি হয়তো অনেক বেশি খেদমত করতে পারি না, হয়তো যতটুকু পারি। সো কত বছর আমার সুন্দর একটা জীবনের জন্যই তো ওনাদের এত পরিশ্রম, এত ত্যাগ, এত তিতিক্ষা। সো আমি যদি এইটুকু বাবা মাকে এইটুকু মানে দিতে না পারি, তাহলে আমি কেমন ভালো সন্তান হইতে পারলাম? আমার কাছে প্রায় এটা মনে হইতো যে আব্বা আম্মার এই ত্যাগকে, আব্বা আম্মার এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের ভ্যালু আমাকে দেওয়া লাগবে। এটার জন্য আমাকে যা করা লাগে আমি করবো। সো আমার সবচেয়ে বড় মোটিভেশন ছিল আমার আব্বা আম্মা। সো আপনার ক্ষেত্রে যদি অন্য কোনো মোটিভেশন হয়ে থাকে আপনি সেটা নেবেন। অনেকের অনেক ফ্যাক্ট থাকে, যেমন অনেকের হচ্ছে কিছু খোটা থাকে, যে কিছু করতে পারবি না, তো দেখে দিব, দেখিস কি দেখবো কি করিস তুই, এমন অনেক কথাবার্তা থাকে। সো যারা অনেক কথাবার্তার মোটিভেশন থাকতে পারে, মোটিভেশনটা দেওয়াটা আমি পছন্দ করি না। মোটিভেশন চেয়ে আমার কাছে লজ্জা দিবেন না, আমি মোটিভেশন দেই না। আরইউসি এর জন্য কি লেকচার শিট? হ্যাঁ, আরইউসি এর জন্য লেকচার, আপনি লেকচার শিটগুলো ঠিক মতো পড়েন ভাই, এরপরে পরীক্ষার হলে গেলে দেখবেন, আপনি দেখেন ঢাবির প্রশ্ন লেকচারের বাহিরে কতটুকু আসছে ভাই, লেকচারের বাইরে কতটুকু ছিল, পরীক্ষা দিয়েছেন তো, আপনি নিজেও তো সাক্ষী। এখন ঢাবিতে মানে আপনি লেকচার ঠিক মতো পড়লে ঢাবিতে কি হয়তো আনফর্চুনেটলি আপনি পড়ে গিয়েও পরীক্ষা ভালো করতে পারেন না, এটা বাস্তবতা হইতে পারে, কিন্তু লেকচারে কি পর্যাপ্ত ছিল না চান্স পাওয়ার মতো? ছিল তো, প্লেস করার মতো ছিল, যারা প্লেস করে ওরা বলবে, বা আপনারাও বুঝতেছেন। সো লেকচার শিট ঠিক মতো পড়েন, ইনশাআল্লাহ এর বাইরে খুব একটা কিছু লাগবে না। পড়তে হবে ভাই, এত পরামর্শ নেওয়া দরকার নেই। প্রচুর পরামর্শ দিব কিন্তু লাভ হবে না, কারণ এই পরামর্শগুলো মাথায় থাকবে না মাথায়। ঠিক আছে, জাহাঙ্গীরনগর কোথায় জিজ্ঞাসা করুন? জাহাঙ্গীরনগর উগান্ডার মধ্যে। হ্যাঁ, উগান্ডাতে জাহাঙ্গীরনগর। আমি কোথায় যাই বলুন তো আপনাদেরকে নিয়ে? জাহাঙ্গীরনগর কোথায় জিজ্ঞাসা করছে? আচ্ছা, এমসিকিউতে 43টা হয়েছে, বাট রিটেন খুব খারাপ হয়েছে। আল্লাহ ভরসা, রিটেন মোটামুটি ভালো হইলে 43টা এমসিকিউ মানে ভালো নম্বর। দেখা যাক, আল্লাহ ভরসা, চান্স তাহলে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে 43টা এমসিকিউ হইলে। লিখে তো মোটামুটি হইলে হয়ে যাবে ইনশাল্লাহ। জাহাঙ্গীরনগর ঢাকার মধ্যেই সাভারে অবস্থিত, প্রয়োজনে গুগল করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঢাবিতে সব মিলিয়ে 70+ পেলে কি চান্স হয়েছে আগে পরে? হ্যাঁ, 70 আসলে ডিপেন্ড করে, এটা প্রশ্নটা যেমন হয়। যেমন এই বছর আমার ধারণা 70+ হলে পাস করবেন, মানে চান্স প্রাপ্তি যে পাস, সাবজেক্ট হতে পিছনে হইতে পারে। আমি এখন কোথায় আছি? আমি এখন ঢাকাতে আছি, আমাদের ফোকাসের স্টুডিওতে আছি। আমি বুঝছি আপনার প্রশ্ন কি ছিল, মানে আমি কি জব করি বা কি করি। আমি জব করি, বিজনেস করি, অনেক কিছুই করি টুকটাক। মানে মানুষ তো যা করতে হয় কি, মানুষের হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে পরিশ্রম করতে পছন্দ করি, মানে বিশেষ করে এনজয় করি যেগুলো, সেগুলোতে। ইংরেজির জন্য লেকচার শিট A to Z পড়বেন কেন? ইংলিশ স্যার বলবে, আমি কেমনে বলি? আমি কি ইংলিশ পারি বলুন তো? ইংলিশ পারি না, আমি বাংলা টুকটাক পারি, সেটা বলি। ওকে, প্রশ্ন দিয়ে দেয় কিনা এটা প্রশ্ন হইলে বলুন তো? প্রশ্ন দিয়ে দিলেই কি না দিলেই কি? পরীক্ষা দেন, হ্যাঁ। ওকে, আমরা পড়াশোনা শেষ করছি নিশ্চয়ই। আর কোনো মৌলিক কোনো প্রশ্ন আশা করছি নাই আপনাদের। তাহলে আপনাদের প্রতি শুভকামনা, ভালোবাসা জানাই।
অনেক অনেক দোয়া, দিল খুলে দোয়া করছে আপনাদের জন্য। আল্লাহ আপনাদের স্বপ্নের চূড়ায় পৌঁছায় দিক, একটা পরিচয় আপনাকে আল্লাহ দিয়ে দিক। একটা এই মুহূর্তে পরিচয় দরকার। আসলে এই পরিচয়টা কি পরিমাণ যে ফেসিনেটিং বিষয়, আই ফিল ইট পার্সোনালি। সো আল্লাহ আপনাদের কবুল করুক, একটা পাবলিকিয়ান পরিচয় আপনাদের ঝুলিতে দিয়ে দিক, এবং আপনাদের এই পাবলিকান হওয়ার জন্য যে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রম করার তৌফিক দিক। অনেক অনেক দোয়া, শুভকামনা, ভালোবাসা। আসসালামু আলাইকুম।